বাংলাদেশের যে পরিস্থিতি তাতে করে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় দল বলে পরিচিত বিএনপি জুলাই সনদ ঘোষিত হওয়ার পরে ঘোষিত মানে তারা স্বাক্ষর করেছে গত ২ দিন ৩ দিন ধরে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বিএনপি বলছে যে তারা প্রতারিত বোধ করছে এবং তারা তীব্র ভাষাতেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করছেন এবং আমি দেখছিলাম যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি প্রধান উপদেষ্টাকে অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন রেফারি হয়ে তিনি গোল দিচ্ছেন, তিনি পক্ষপাতিত্ব করেছেন, একটি পক্ষও নিয়ে নিয়েছেন। এরকম একটি অবস্থায় আগামীতে যেই গণভোট হবে কি হবে না, এটি যেমন একটি প্রশ্ন, বিএনপি গণভোট চায় না। এরই মধ্যে পুরো বাংলাদেশ জুড়ে বিশেষ করে অনলাইন গুলোতে হ্যাঁ এর পক্ষে না এর পক্ষে নানান রকম প্রচার প্রচারণা দেখতে পাচ্ছি। গণভোট হবে কি হবে না আমরা এখনো জানি না, কিন্তু বিএনপি যে শাখের করাতে পড়েছে, বিএনপি যে উভয় সংকটে পড়েছে, সেখান থেকে বিএনপি কিভাবে করে বের হবে, বিএনপির সামনে কি রয়েছে, কারণ এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে বিএনপি অনেকখানি মিত্রহীন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রয়েছেন জামাত, খুব শক্তভাবে তারা এই দলটি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়ে যাচ্ছে। একেবারে শুরু থেকেই রয়েছে এনসিপি এবং আরো ছোটখাটো কিছু দলও রয়েছে, কিন্তু বিএনপি একেবারেই মিত্রহীন হয়ে পড়েছে। এই অবস্থায় তাদের দলের ভাবনা কি এটি যেমন জানবো, সেই সঙ্গে আওয়ামী লীগ এরই মধ্যে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে এবং তারা যদিও তাদেরকে নির্বাচনে রাখা হয়নি, তবু তারা তাদের সমর্থকরা এই নির্বাচন বয়কট করবেন বলে শেখ হাসিনা এরই মধ্যে জানিয়েছেন। তারপরে আজকে আবার সারা দিনভর বেশ আলোচনা, ৩ বাহিনী প্রধান তারা গিয়েছিলেন যমুনায়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। যদিও বলা যেতে পারে অফিসিয়ালি জানানো হয়েছে যে তারা ফেব্রুয়ারির মধ্যভাগে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকটি করেছেন, নিরাপত্তা সংক্রান্ত বৈঠক। সেখানে সেনাবাহিনীর প্রায় ৯০,০০০ সদস্য অংশগ্রহণ করবেন, অনেক বিস্তারিত একটি জিনিস দিয়েছেন। কিন্তু এই নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠেছে, কারণ এরই মধ্যে আবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি আবার যাবেন পাবনায়। গত ১৫ মাসে কিন্তু তাকে আমরা দেখিনি। অনেকেই অভিযোগ করছেন তিনি তাকে এক ধরনের নজরদারির মধ্যে রাখা হয়েছে, তাকে গৃহবন্দীর মতো করে রাখা হয়েছে, অনেক কিছু আমরা শুনতে পাই। তাকেও কিন্তু আমরা দৃশ্যমান দেখিনি। এখন তিনি পাবনায় যাবেন, এদিকে আবার সেনাপ্রধান যাবেন হজ করতে, ওমরা হজে যাবেন সৌদি আরব। এগুলি নিয়ে মানুষের ভিতরে অনেক রকম জল্পনা কল্পনা তৈরি হয়েছে এবং তার উপরে আরো একটি জল্পনা কল্পনার সুযোগ তৈরি হয়েছে, কারণ আগামী ৪ই নভেম্বর আপনার আদালতে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত যেই রিটটি চলছে সেইখানে ফুল বেঞ্চ তলব করেছে প্রধান বিচারপতি। ফলে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে কিনা, সেই সরকারের কাঠামো কেমন হবে, এই সবকিছু নিয়ে একটা জটিল ঘূর্ণিপাকের মধ্যে দেশ রয়েছে। এটি নিয়ে আমি কথা বলবো। আজকে আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আওয়ামী লীগের ৩ বারের এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এক্সিকিউটিভ মেম্বার সানজিদা খানম এবং আমার সঙ্গে রয়েছেন গিয়াস আহমেদ, তিনি বিএনপির এক্সিকিউটিভ মেম্বার কেন্দ্রীয় কমিটির। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। আমি গিয়াস ভাইকে একটু মাঝখানে নিয়ে আসলাম। জি, আমি প্রথমে একটু শুনতে চাই গিয়াস আহমেদ আপনার কাছে, আপনারা কি করবেন? আপনাদের বিয়ে দিয়ে দিচ্ছে, বিয়ের পরে তারা বলছে এখন কাবিন যেহেতু স্বাক্ষর করেছে, বিয়ে এখন বসতেই হবে, সংসার এখন করতেই হবে। তো আপনারা কি করবেন? বর বদলে গেল, এখন কি সেই নতুন বরের সঙ্গে সংসার আপনারা করবেন নাকি? ধন্যবাদ আপনাকে আমাকে আজকে সংযুক্ত করবার জন্য। আমার সহকর্মী, আমাদের সহ আলোচক সানজিদা আপা, আপনাকে ধন্যবাদ। আসলে জানেন যে ১৫ বছর বিএনপি যে আন্দোলন করেছে এবং তার পরিণতি ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে যে একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেটা জনগণের সরকার হিসেবে সকলেই আমরা মেনে নিয়েছি। এবং এই গত একটি বছর আপনারা দেখেছেন যে এই ঐক্যমত কমিশন কিভাবে কতগুলি সংস্কার করবে, কিভাবে রাষ্ট্র পরিচালনায় বাইলজ গুলি আনবে, সেগুলি নিয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনার মধ্যে আপনার মেজরিটি দল বা সকল দলগুলি যে সমস্ত বিষয় নিয়ে মানে ঐক্যমত পোষণ করেছে সেগুলি এক সাইডে রাখা হয়েছে, আর যেগুলি আপনার নোট অফ ডিসেন্ট বা ঐক্যমত পৌঁছেনি
প্রত্যেকটি দল তার নিজস্ব মতামত ব্যক্ত করেছে যে এভাবে করলে ভালো হয়। তো এইভাবে কিন্তু একটা মানে সকলেই জুলাই সনদ স্বাক্ষর করেছে। কিন্তু স্বাক্ষর করার পর আপনারা দেখেছেন যে গত পরশুদিন আপনার ওই যে নোট অফ ডিসেন্ট যেগুলি ছিল সেগুলিকে বাদ দিয়ে তারা তাদের মতো করে যেই ঐক্যমত কমিশন যেই এজেন্ডা নিয়ে প্রথমে এসেছিল সেগুলি একতরফা চাপিয়ে দিয়ে এবং নির্বাচনের আগে একটা গণভোটের একটা মানে সুপারিশ করেছে। তো সেই ক্ষেত্রে আপনার বিএনপি কিন্তু প্রথম থেকেই এই সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আপনারা দেখেন এই প্রশাসনে বিএনপির বিরুদ্ধে কিন্তু অনেকেই বলে, বিএনপি যারা সমর্থক, যে আপনারা প্রশাসনে কোন রকম আপনারা লোক দেননি, আপনাদের লোক নেই, কারণ প্রশাসনে তারা হাত দিতে চায় নাই। কারণ আপনারা যেন অন্যদিকে দেখেন যে এনসিপি, জামাত তারা কিন্তু প্রশাসনে তাদের নিজস্ব লোক ঢুকিয়েছে এবং তদবির বাণিজ্য একজন একজন সচিবকে পরিবর্তন করা বা ট্রান্সফার করা বা নতুন নিয়োগ দেওয়ার ব্যাপারে মানে শত শত কোটি টাকার বাণিজ্য হচ্ছে। তো এই সবকিছু মিলে আপনার বিএনপি কিন্তু এই বদনামটা নেই যে তারা এই তদবির বাণিজ্যে জড়িত। এখন বিএনপি আপনার যে স্বাক্ষরটা করেছে আপনি বললেন জুলাই সনদে, সেটা কিন্তু আপনার এখনো আছে। কিন্তু এই যেই জিনিসগুলি ঐক্যমত্যে পৌঁছেনি সেগুলি যখন সংযোজন করেছে এখানেই তো সমস্যাটা। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে বিএনপি বলে আসছে যে গণভোট হবে একই দিনে। মানে যেদিন নির্বাচন হবে সেখানেই মানে গণভোট হবে। এবং সেই গণভোটগুলি হলো সংবিধান সংক্রান্ত নয়। অনেক কিছু আছে যে সংবিধান পরিবর্তন। কিন্তু এই যে সমস্ত বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি এবং অন্যান্য দল, সেগুলো কিন্তু সংবিধান সংশোধন, সংবিধান পরিবর্তন সংক্রান্ত বিষয়। সেগুলি পরিবর্তন করতে হলে এটা সংসদে আলোচনা হবে। আমাদের একজন পাশে আছেন আমাদের আলোচক, উনি সাংসদ ছিলেন। তো সংবিধান সংক্রান্ত বিষয়ে এটা কমিটি হয়, সেটা আলোচনা বিষয়। কিন্তু হঠাৎ করে আপনি জনগণের মাঝে মানে সংবিধান সে পড়তেছে না। জনগণ সংবিধান সম্বন্ধে অনেকে আইডিয়া নাই। মানে সাধারণ মানুষ। এবং কি এতগুলি পাতা, অনেকগুলি মানে প্রায় ১০০টা আপনার কি বলে এই সংস্কার যে প্রস্তাবনা। এত কিছু পড়ে এই শর্ট টার্ম এর মধ্যে জনগণ কি সংবিধান পরিবর্তন করবে? তো সেক্ষেত্রে বিএনপি বলছে যে আপনার একই দিনে যেগুলি আমরা ঐক্যমতে পৌঁছেছি সেগুলি নির্বাচনের দিন আপনার করা যেতে পারে। আমেরিকায় তো আছে, দেখেন আমেরিকাতে আমাদের যখন ভোট হয়, আমরা যখন ভোট দেই অনেক পলিসি কিন্তু ওই ব্যালট পেপারে থাকে যে ইয়েস অর নো, তুমি এটা মানো কি মানো না। এটা কিন্তু অনেকে ভোট দিচ্ছে এভাবে। তো এই জিনিসগুলি কিন্তু আমরা একই দিনে করতে পারি। আর নির্বাচনের আগে যদি আবার মানে আরেকটা মানে নির্বাচনের মতো সারা বাংলাদেশে আপনার প্রচারণা করতে হবে, ক্যাম্পেইন করতে হবে এবং সরকারি যে খরচ হবে তাতে মানে কয়েক হাজার কোটি টাকার ব্যাপার। তো এই ক্ষেত্রে এটা আমাদের ধারণা, আমরা মনে করি যে নির্বাচনকে বানচাল করবার জন্যই এই ধরনের নতুন প্রস্তাবনা। এই জামাত দেখেন কিছুদিন আগে পিআর নিয়ে মানে তারা একটা আন্দোলন করলো। আপনারা জানেন যে জামাত ইসলাম তো আনতেই পারে না। কারণ জামাত ইসলামের মানে ইসলামিক দৃষ্টিকোণ থেকে পিআর পদ্ধতি তো হারাম। পিআর পদ্ধতি তো ইসলাম মানে এলাওই করে না। আপনি মনে করেন বাংলাদেশে যদি 2% গে থাকে, ফর এক্সাম্পল গে এবং লেসবিয়ান থাকে এবং তাদের সাথে তারা যদি একটা দল গঠন করে, এই যে আমেরিকার মতো দল গঠন করে যদি তারা এখন সংসদে যেতে চায় বা পিআর সিস্টেমে তারা কিন্তু আপনার ৫ টা সিট পাবে। এখন ইসলামে কি এলাও করবে যে গে লেসবিয়ানরা সংসদে গিয়ে তারা তারা মনে করেন ৫ টা আসন পাবে? আর এটা জামাত সমর্থন দিচ্ছে। তো এই জামাত হলো আপনার ধর্মের নামে একটা ভণ্ডামি। এরা ধর্মকে কলুষিত করছে। আমরা একদিকে বলছে রোজা এবং পূজা মুদ্রা একই মুদ্রা এপিঠ ওপিঠ। এটা তো ঠিক না। এটা তো খুবই কুফরি কথা। কারণ রোজার জায়গায় এবং পূজা হলো একটা আমাদের দৃষ্টিতে এটা হলো এটা শিরিক। আমরা যেটা বলি হুজুরা যেটা বলে থাকেন শিরিক। এটা আমরা অ্যাকসেপ্ট করি না। তো এখন রোজা আর পূজা কিভাবে এক হয়? রোজা পূজা। তো এই ধরনের আপনারা দেখেন যে জামাত একটার পর একটা মানে ইস্যু সৃষ্টি করে আপনার নির্বাচন যাতে না হয় সেই ব্যবস্থা তারা করছে। আপনার নির্বাচন হলে তাদের তো ৫ টা আসন থেকে ১০ টা আসন পাবে কিনা সন্দেহ আছে। তো সেই ক্ষেত্রে আপনার মনে করেন তারা এখন সরকারের মানে কি সরকারকে সমর্থন দিচ্ছে। অনির্বাচিত সরকার আপনার এখন যারা উপদেষ্টা পরিষদে আছেন তার নিজস্ব এলাকায় গিয়ে ১০,০০০ ভোট পাবেন কিনা সন্দেহ আছে। তো সেই ক্ষেত্রে তারা যে এখন তদবির বাণিজ্য দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়েছেন। ২ জন ছাত্র সমন্বয়ক
আছেন উপদেষ্টা, তাদের আগে সনের ঘর ছিল, এখন তাদের বিশাল মানে বড় বড় ঘর বাড়ি, গাড়ি বাড়ি হচ্ছে, এবং তারা এখন তাদের অফিস টফিস সবকিছু মিলে তারা তো এখন রাজারহালে আছেন। তো সেই ক্ষেত্রে তারা তো চাচ্ছে না নির্বাচন। তো নির্বাচন যাতে না হয় এই সমস্ত, এই কারণে মানে এই সরকার জানে যে এই প্রস্তাব দিলে এবং বিএনপির সাথে, জাতির সাথে প্রতারণা করলে বিএনপি রিয়েক্ট করবে, বিএনপি এটা মেনে নেবে না, এবং একটা সংশয়, একটা অস্বস্তিকর সৃষ্টি হবে, যাতে নির্বাচন আরো পিছিয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি বিএনপি কিন্তু একা না। আপনি আবার আপনার ভূমিকা বলেছেন বিএনপি আপনার এখন কি নিঃসঙ্গ মিত্রহীন হয়ে গেল কিনা। বিএনপি আপনার রাজনৈতিক, বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, জামাত, এনসিপি এবং ওই ইসলামিক আন্দোলন ছাড়া, এই ৩-৪টা দল ছাড়া কিন্তু সমস্ত দল কিন্তু বিএনপির সাথে আছে, এবং বিএনপি নিজেই একটা প্রতিষ্ঠান। বিএনপি মনে করেন একাই তো ১০০, অতএব সেই ক্ষেত্রে বিএনপি মিত্রহীন নয়, মেজরিটি দলগুলি আপনার বিএনপির সাথে আছে। জি, জি। জি। মেজরিটি দল বলছেন, কিন্তু প্রধান উপদেষ্টা তো ৩টি দলকে প্রাধান্য দেন, বিএনপি, জামায়াত এবং এনসিপি। সো অন্যান্য দলগুলো তাদের পূর্ণাঙ্গ কমিটিও হয়তো নাই। যাই হোক, ওই প্রসঙ্গে আমি না যাই। অ্যাডভোকেট সানজিদা খানম, আপনি জাতীয় সংসদের হুইপ ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এক্সিকিউটিভ মেম্বার। তো এখন এই বিএনপি যে এতদিন পরে এসে বুঝলো যে এই নির্বাচন না করার পায়তারা করছে জামাত, এইটা বুঝতে তাদের এই বিলম্বের কারণটা কি বলে আপনারা বোধ করেন? আপনাকে অনেক ধন্যবাদ সুলতানা। গিয়াস ভাইকেও ধন্যবাদ আজকে এখানে যুক্ত হওয়ার জন্য। আসলে এই পরিস্থিতির পেছনে আমি যেটা বলবো, যে গিয়াস ভাই বলছিলেন প্রথম কথাটার সাথে আমি দ্বিমত পোষণ করছি। উনি বলেছিলেন জনগণের সরকারকে তারা মেনে নিয়েছিল, বলেছেন যে জনগণের সরকারকে আমরা মেনে নিয়েছিলাম। এই কথাটার মধ্যে জনগণের সরকার, বর্তমান সরকার কি জনগণের সরকার? জনগণের ম্যান্ডেট নিয়ে এই সরকার ক্ষমতায় বসেছে? না, বসেনি। সুতরাং এই কথাটা পুরোপুরি গিয়াস ভাইয়ের সাথে আমি দ্বিমত পোষণ করছি। কোন জনগণের এই সরকার না। জুলাই ঘোষণার কথা বলেছেন। জুলাই ঘোষণার যে গণভোটের সুপারিশ করা হয়েছে, আমি বলবো যে বিএনপির যে দূরদর্শিতার অভাব, এটা প্রথম থেকেই আমরা কিন্তু দেখছিলাম। কারণ বিএনপির আজকের এই অবস্থার জন্য, আজকে যাদেরকে একটু আগে জামাতকে ভণ্ড দল হিসেবে আখ্যায়িত করলেন, এই জামাত সহ ২০ দলীয় জোটের কথা তো মানুষ ভুলে যায়নি। ২০ দলীয় জোট, তারা ২০০১ সালের ক্ষমতায় এসে তারপরে এই বাংলাদেশটাকে কি অবস্থায় নিয়ে গিয়েছিল। যুদ্ধ অপরাধীদের গাড়িতে পতাকা এবং তাদের দিয়ে দেশ শাসন করেছে একসাথে নিয়ে। তারা বলেছে একসময় মায়ের পেটের ভাই, আজকে মায়ের পেটের ভাই ভণ্ড। এতদিন পরে তাদের মনে হলো, এটা একটা খুব অযৌক্তিক বলে মনে হয়েছে আমার। সুতরাং তাদের যে মূল কারণটা, সেটা হচ্ছে রাজনৈতিক যে নির্দিষ্ট রাজনৈতিক সহযোগিতা তাদের কমে গেছে। তাদের দলের যে জোটটা ছিল সেটা ভেঙে গেছে। ভাবমূর্তি আর বিশ্বাস সংকট তাদের মধ্যে প্রবল আকারে এখন বর্তমানে বিরাজ করছে। ভাবমূর্তি নষ্ট হয়েছে তাদের ওই ৫ বছরের দুঃশাসন, দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা, জঙ্গিবাদের উত্থান করা এবং বাংলাদেশটাকে পিছিয়ে নেওয়া যাওয়ার যে হিস্ট্রি তারা তৈরি করেছিলেন, এই ভাবমূর্তি তাদের নষ্ট হয়েছে। বিশ্বাস, সাধারণ মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসটাও তাদের নষ্ট হয়ে গেছে। তারপরে আছে রূপান্তর, অবস্থানগত দ্বিধা। তাদের অবস্থানগত দ্বিধা হচ্ছে প্রচন্ড আকারে তাদের এই অবস্থা তৈরি হয়েছে। জোট বা বন্ধু সংগঠন করতে, ধারণ ক্ষমতা বাড়াতে কঠিন হচ্ছে তাদের আজকের এই অবস্থা। তারপরে আছে নতুন রাজনৈতিক শক্তির যে আবির্ভাব হয়েছে, এটিও তাদের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। কোনো কারণে, যে কারণে হোক না কেন হচ্ছে না, যে কারণে তারা, গিয়াস ভাই একটু আগেও সেই এনসিপির কথা বলছিলেন, বাস্তব কথাই বলছিলেন। এনসিপির যে আজকে যে অবস্থা, ধান্দাবাজি, চান্দাবাজি। কিন্তু গত ৫ই অগস্টের পরে আমরা কি দেখেছি? ৫ই অগস্টের পরে বিভিন্ন জায়গায় এই যে এনসিপির সাথে এই সরকারের এখন যারা আছে, তাদের সাথে জোট হয়ে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য যা যা করার দরকার আমরা দেখেছি এই ১৪ মাসে। আমাদের ৩২ নাম্বার পুড়িয়ে দেওয়া, গণভবনে আক্রমণ করা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে করা দিয়ে দেওয়া, তারপরে রাজনৈতিক বিভিন্ন জনের বাড়ি, এমনকি আমার বাড়িও ২ বার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কারা করেছে? বিএনপি ছিল।
সুতরাং এই যে তারা আওয়ামী লীগ নিধনের নামে এই একটা অপশক্তিকে সাথে নিয়ে তারা যে এই 14 মাস ধরে হাঁটলো, 14 মাস পরে তাদের মনে হলো যে এই তারা চিনতে পারলো ডক্টর ইউনূসকে। এটা খুবই আমি বলবো যে কৌশলগত তাদের অনেক ভুল রয়েছে। অর্থাৎ তাদের মিত্রহীন হওয়ার যে কারণগুলি রয়েছে, আমি আবারও রিপিট করছি, জোট বা সহযোগিতার সংখ্যা কম, জনগণের মধ্যে বিশ্বাস ও সমর্থন কমে যাচ্ছে, নিজস্ব ভূমিকায় কিছু দ্বিধা রয়েছে, নতুন রাজনৈতিক শক্তি চ্যাপ্টার তাদেরকে সংহত করতে পারছে না, এবং দলীয় কাঠামো ও কৌশলগত কিছু দুর্বলতা রয়েছে। আমি বলবো যে শুধু তাই না, নেতৃত্ব সংকটও অনেক বড় বেশি। যেমন বিএনপির প্রধান ব্যক্তি হচ্ছে তারেক রহমান, তিনি দেশে নাই, তিনি বাংলাদেশ থেকে মুচলেকা দিয়ে বিদেশে গিয়েছিলেন চিকিৎসার নামে, এবং আজ পর্যন্ত এখন তো আর আওয়ামী লীগ ক্ষমতায় নেই। এখন 14 মাসে কেন তারেক রহমান বিদেশে অবস্থান করছেন? কেন তাদের এই মিত্রদের সাথে এই যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি বিদেশে যে মিটিং করে আসলেন তারেক রহমানের সাথে, তারপরেও তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না? বিদেশে বসে লন্ডন থেকে উনি সিদ্ধান্ত দিচ্ছেন। এটা ওনাদের নেতৃত্ব সংকটের, এবং যিনি প্রধান বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ। আর এই যে তারেক রহমান উনি দেশের বাইরে থেকে কাজ করছেন। কেন এই মিত্রহীনতা তৈরি হলো? এই বাস্তবতা, এই উদাহরণগুলি আমাদের মানতে হবে। স্পষ্ট রাজনৈতিক রোডম্যাপ নেই তাদের, অস্পষ্টতা মিত্রকে দূরে ঠেলে দেওয়া। এখন ওনারা কিন্তু মিত্র নেই। উনি যদিও বলেছেন অধিকাংশ দল, এরকম 10টা দলের বা 15টা দলের নাম যদি গিয়াস ভাই বলতে পারেন তাহলে মেনে নিব, যে এই যে 22টা দল 17 অক্টোবর এই জুলাই সনদ স্বাক্ষর করলো, এটা কিন্তু 17 অক্টোবর করেছে। এতদিন পরে তারা স্বাক্ষর করে এসে এতদিন পরে তাদের এই যে মনে হচ্ছে যে না এগুলো তো তারা ঠিক করেনি, এবং তাদের বিরুদ্ধে এখন কথা বলছেন। এই অস্পষ্টতা তাদেরকে দূরে ফেলে দিতে হবে। স্পষ্ট রাজনৈতিক রোডম্যাপ নেই, তারপরে তাদের জোটের পুরনো মিত্রদের সঙ্গে আদর্শগত দূরত্ব হয়েছে, যাদেরকে আপন ভাই বলা হয়েছিল তাদের সাথে দূরত্ব তৈরি হয়েছে, এবং অন্যান্য ইসলামিক দলগুলিও আমি বলবো যে কেউ তাদের সাথে নেই। এবং তাদের যে এই 14 মাসে তাদের যে চাঁদাবাজির ইতিহাস তারা তৈরি করেছে, এবং তার এই সাধারণ মানুষ কিন্তু ওই 5 বছরে 1 থেকে 6 সাল পর্যন্ত তাদের যে চরিত্র, বিএনপির যে চরিত্রটা, সেটা কিন্তু পুরোপুরি তারা দেখেছে সাধারণ মানুষ। আর আওয়ামী লীগের এই টানা এই 15 বছরে দেখেছে বিএনপির জ্বালাও পোড়াও আন্দোলনের নামে নির্বাচনকে ঠেকাতে, শুধু নির্বাচনে আপনি অংশগ্রহণ নাই নিতে পারেন। আমি একটা উদাহরণ দিই, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু কোনো দলকে বলেনি তুমি অংশ নিতে পারবে না, বিএনপি কিন্তু বলেনি, বলেছে নির্বাচনে আসেন, সবাই নির্বাচনে আসেন, অংশগ্রহণমূলক একটা নির্বাচন হোক। আর এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাদের নির্বাচন থেকেই তাদেরকে বাতিল করা হচ্ছে। এই যে মানে মূল পার্থক্যটা, এখানেও কিন্তু আপনি দেখবেন, যেখানেও কিন্তু তাদের যে জনপ্রিয়তাটা ছিল, আজকে এই অপশক্তির সাথে ওদের সাথে এক তো হবেই। এটা আমার কাছে মনে হয়েছে এটা সঙ্গত কারণেই হয়েছে তাদের সাথে, কারণ এই হানা ভোটটা কিন্তু শুরু হয়েছিল জিয়াউর রহমান করেছিলেন ক্ষমতাকে দীর্ঘায়িত করতে, পাকাপোক্ত করতে, এই হানা ভোট করেছিলেন, গণভোট করেছিলেন। তারপরে আমরা এরশাদ সাহেবকে দেখেছি যে এই গণভোটে করাতে, এবং তারপরে সে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা গণভোটের মাধ্যমে, অর্থাৎ পাবলিককে এই আরেকটা গণভোট হয়েছিল 91 সালে, সেটি অবশ্য হয়েছিল প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে সংসদীয় পার্লামেন্টে ফিরে আসা, এইটা একটা হয়েছিল। কিন্তু ওনারা যেই কথা ওনারা করছেন সেটা হচ্ছে যে এই গণভোটের এখন বিরোধিতা করছেন, কারণ এই গণভোটটাই হচ্ছে এই ইউনূস নির্বাচন দেবে না। এই জিনিসটা বিএনপি এত দেরিতে কেন বুঝলো আমার জানা নেই। বিএনপি কেন এত দেরি হলো বুঝতে তাদের, যে সে ভোট না দিয়ে, সে জাতীয় নির্বাচন না দিয়ে সে কি করবে, সে গণভোট দিয়ে তার নিজস্ব ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। আর বিএনপির হাতে মূল্য ধরিয়ে দিয়েছে, এটা আপনার সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হয়েছে। কারণ বিএনপির সাথে তার বিএনপি কিছু হলেই তাড়াতাড়ি বড় দল হিসেবে বিএনপিকে ডেকে নেয়,
আওয়ামী লীগ তো নিষিদ্ধই, এই 43-44% আচ্ছা, ভোট আপনি ভোটাররা বিএনপির যাবে এক না। ধরনের পোস্টমর্টেম করলেন। আমি দেখি গিয়াস আহমেদ কি বলেন আওয়ামী লীগ সম্পর্কে, যে তারা যে 5ই আগস্ট থেকে যে নীরবতা অবলম্বন করলো, এর ফলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ আপনারা কি দেখেন? ধন্যবাদ। আসলে আমাদের সানজিদা আপা তো বিএনপির বিরুদ্ধে বললেন। আর না, আওয়ামী আমি লীগের বিএনপির বিরুদ্ধে তো বিরুদ্ধে বলি নাই, বুঝতে পারি উনি না, বাস্তবতা বলেছি। পোস্টমর্টেম করেছেন। যাই হোক, যাই আমি হোক। যতটুকু বুঝলাম। হ্যাঁ। না, আপনি উনি একটা উনি আওয়ামী অনেকগুলি লীগের অভিযোগ পোস্টমর্টেম করেছেন। করলেন। না, উনি বলেছেন যে বিএনপি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, হ্যাঁ, মানে জ্বালাও পোড়াও করেছে। তো এই জন্য কথা বলেছেন। তো আমার কথা হলো যে এই মনে করেন আবার ওই যে গণভোটের কথা বললেন জিয়া রহমান সাহেবের, আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছেন জিয়া রহমান সাহেব, তো ব্যারাকে ফিরে গিয়েছেন। কিন্তু এই গণভোটের প্রশ্ন আসলো কেন? যখন শেখ সাহেব আপনার বাকশাল গঠন করলেন, এটা স্বাধীনতার চেতনার পরিপন্থী। ৭১ চেতনা, এটাকে গলা টিপে হত্যা করলেন। করে তারপরে আওয়ামী লীগ এটাকে অনেক একটা অংশ মেনে নেয়নি। আওয়ামী লীগের একটা অংশ তারা কিন্তু কু করলেন। কু করে করার পরে যে পাল্টা অভ্যুত্থানের পরে জিয়া রহমান সাহেব তখন বন্দী ছিলেন। তাকে বন্দিদশা থেকে ফিরিয়ে এনে মানে সিপাহী জনতা তাকে ক্ষমতায় বসালেন। এই সিপাহী জনতা ক্ষমতায় বসালেন, তিনি বললেন যে সিপাহী জনতা আর সমস্ত জনগণ না। অর্থাৎ তখন তিনি এইটাকে গণভোট দিলেন যে তাকে যে সিপাহী জনতা বসিয়েছে এটাকে লেজিটিমেট করলেন। হ্যাঁ, এটা অতএব এটা একটা সকল স্তরের মানুষ যেন তাকে সমর্থন দেয়। তো জিয়া রহমান তো এমনি আসেন নাই, কুকুরে আসেন নাই। তো কেন তিনি সেটাকেই তো আসলেন? ফলো করছে ডক্টর ইউনূস, কিন্তু সেটাকেই ফলো করছে। কারণ না, ওনাকে না, ঠিক আছে, বসাইছে আমি বলি বিএনজি, না, ক্রস করেন ওনাকে না, ক্রস বসাইছে করলে জেএনজি, আবার এবং সে যাই হোক, দীর্ঘস্থায়ী ওটা করার আপনি জন্য বলেন, জিয়া রহমানের যাই হোক, ওটা মতামতই সে আপনি গ্রহণ বলার সময় বলেন। না, ঠিক আছে, আপনি বলার সময় বলে কেন এই ক্রস হলে আবার কথা হয় না আরকি। তো এখন মনে করেন বিএনপি বললেন হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। তারপরে জ্বালাও পোড়াও মানে অনেক আপনার বাড়িতে বিএনপি আক্রমণ করেছে। মনে করেন বিএনপি তো নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন করেছে এই ১৫টি বছর আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগ কেন দিনের ভোট আদায় করতে হবে? কারণ তখনও মানে আওয়ামী লীগ জানে যে সুষ্ঠু নির্বাচন হলে আপনার বিএনপি ক্ষমতায় আসবে। তো এই কারণে তার দিনের ভোট রাতে করতে হয়েছে। কেন ডামি নির্বাচন করতে হলো? কারণ জানে যে আমাদের তারেক রহমান সাহেব লন্ডন থেকে বসে তিনি জনগণকে বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন এবং বিএনপিকে ভাঙার জন্য শেখ হাসিনা হাজার কোটি টাকার মিশন নিয়েছিল। আপনার এই শামসুর রহমান চৌধুরী সহ অনেকেই তৃণমূল বিএনপি করবার চেষ্টা করেছে। কিন্তু পারে নাই। এখন দামি নির্বাচনটা কখন হয়? বাংলাদেশে একটা সাধারণ নির্বাচন হলে আপনার স্বতন্ত্র থেকে কিন্তু অনেক প্রার্থী হয়ে যায়। তো আওয়ামী লীগ যখন নির্বাচন ঘোষণা করলো তখন আমাদের তারেক রহমান সাহেব বললেন, জনগণের উদ্দেশ্যে বললেন, বিএনপির উদ্দেশ্যে বললেন যে আপনারা এই নির্বাচন বর্জন করুন। কারণ আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। এবং যেহেতু তারা তত্ত্বাবধায়ক সেই সিস্টেমে নির্বাচন দিচ্ছে না, সেই কারণে আপনারা এই নির্বাচন বন্ধ করুন এবং নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন না। সেই কারণে সাধারণ জনগণ, নিরপেক্ষ জনগণ তারাও কিন্তু আপনার এই নির্বাচনে মানে ডামি নির্বাচনে অংশগ্রহণ করেনি। শেখ হাসিনা বাধ্য হয়ে নিজের দলকেই মানে বলতে হলো যে নিজের দলকে লোকের বলতে হলো যে আপনারা দাঁড়ান। তা তো এই কারণে জনগণ থেকেই যে আপনারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন, তার কারণ হলো যে আপনাদের অনেক মন্ত্রী, আপনাদের সেক্রেটারি তিনি বলেছেন যে ক্ষমতা যদি একবার হারানো হয়, মানে আওয়ামী লীগ যদি একবার ক্ষমতা থেকে সরে যায়, তাহলে ৭ লক্ষ মানুষ মানে মারা যাবে। যে আপনারা এই সম্পত্তি করছেন, এটা খেতে পারবেন না। অতএব আপনারা টিকে থাকুন। মানে জোর করে ক্ষমতায় বসে থাকুন। তো এখন কতগুলি লোক মারা গেছে। বিএনপি কি করেছে? ৭ দিন বা ৫ দিন পর্যন্ত তো আপনার কোন সরকারই ছিল না গণঅভ্যুত্থানের পরে। অতএব বিএনপি আমাদের তারেক রহমান বলেছেন লন্ডন থেকে যে খবরদার এই ধরনের কাজ করা যাবে না। আইন নিজের হাতে নিব না। ওরা যে কাজটা করেছে আমরা সেই কাজ করব না। আমরা দেশকে গড়তে চাই। দেশের সম্পদ ভাঙা যাবে না। দেশের সম্পদ যাতে নষ্ট না হয়। অতএব আপনারা মানে অভিযোগ খালি শুধু করলে হবে না। গণ অভ্যুত্থানটা কখন হয়? আজকে দেশ থেকে পালিয়ে যায় ইতিহাসে ফেরাউনের পরে আমি আর শুনি নাই যে এভাবে দেশ থেকে পালিয়ে যায় দলবল সহ। অতএব আপনাদের তো এখন বোঝা উচিত। আপনাদেরকে এখন নিজের মানে অনুধাবন করতে হবে যে আপনাদের দোষগুলি কি ছিল। এবং তখন জামাত যেমন আপনার ৭১-এর গণহত্যার পরে মানে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে না। তারা ওই এলিয়ে মিলিয়ে কথা বলেন যে এটা ভারতের কারণে দেই নাই আবিজাবি। তো আপনাদেরও কিন্তু এখন জনগণের কাছে মানে আপনার বলতে হবে যে আপনাদের ভুল করেছেন। এই ভুলটা আপনার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলেন। কেন করলেন? কোর্ট থেকেও রায় দিয়ে হয়েছিল যে না করা যেতে পারে, ৩ বার করা যেতে পারে। তো সবকিছু মিলে আপনারা যে ভারতের
আজকে ভারতের যেভাবে আপনারা সেবা দাসের পরিণত হলেন, বা ভারত আপনারা যেভাবে ঢুকে গেল মানে বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে আপনার কাজ করেছে। আপনি কেন আমরা বলি স্বাধীনতার পক্ষের শক্তি বলেন, কিসের স্বাধীনতার আপনার পক্ষে শক্তি? বাকশাল স্বাধীনতার পক্ষে ছিল না, পক্ষে শক্তি ছিল না। এই গণহত্যা, আয়নাঘর, আপনার এই যে ক্রস ফায়ার, দিনের ভোট, রাতে, এগুলি গণহত্যা, এগুলি ৭১-এর শক্তির পক্ষে শক্তি না তো। তো আপনারা ভারতকে নিয়ে আসলেন। আজকে দেখেন ভারতে আমি যদি ভারতে ঢুকি তাহলে আমাকে এরেস্ট করবে, কারণ আমার ভিসা নাই, মনে করেন ভিসা নাই। আপনার বিএনপি একটা লোক যদি ঢুকে এরেস্ট করবে, আপনাদেরকে হাজার হাজার মানে আওয়ামী লীগকে মানে অ্যামনিস্টি দিয়ে রেখেছে ভারত, মানে আইনের ঊর্ধ্বে। মানে আওয়ামী লীগ বললে আইনের ঊর্ধ্বে। কারণটা কি? কারণ আপনারা ওই শেখ হাসিনা বলেছে না যে ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে, তো মনে রাখছে। এই কারণে আমি আওয়ামী লীগের চরিত্র মানে আমরা আর বলার দরকার নাই। আপনারা যেভাবে মিথ্যাচার করেন, সেই কারণেই যে আওয়ামী লীগ, বিএনপি হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, বিএনপি হত্যাযোগ্য করেছে, এই সমস্ত মিথ্যাচার করলে তো লাভ হবে না। সেই কারণে আমি বলছি যে এখন আপনার যে একটা গণ অভ্যুত্থান হয় যখন, তখন জনগণই সরকারি হয়। এবং যে সরকার পালিয়ে যায়, আপনি দেখেন না কেন, আপনি অন্যান্য দেশে দেখেন না কেন, মিডল ইস্টে দেখেন, পালিয়ে যারা গিয়েছে, ইরানের বিপ্লব হয়েছে পালিয়ে গিয়েছে শাহ, আপনার ওই যে সিরিয়াতে পালিয়ে গিয়েছে, আপনার মিশরে পালিয়ে গিয়েছে। তো পালিয়ে যাওয়ার পরে তো একটা জনগণের সরকারি গঠিত হয়। এখন কোশ্চেনটা হলো যে বিএনপি যেহেতু এই গণঅভ্যুত্থানের অংশীদার, সেই কারণে বিএনপি এই সরকারকে সহযোগিতা করবার জন্য হাত বাড়িয়ে দিয়েছে প্রথম থেকে, যাতে একটি সুষ্ঠু নির্বাচন হয়। এখন আপনারা জানেন যে এই যারা ক্ষমতায় যায় তারা তো সহজে ক্ষমতায় থাকতে চায় না। এটা বাংলাদেশের একটা মানে যে একটা অভ্যাস, যে বাংলাদেশিরা যারা আছে, যারা নাকি ক্ষমতায় আছেন, তারা তো এলাকায় তাদের মানে কোন রকম 10,000 ভোটও পাবে না। অতএব তারা যেরকম এখন ক্ষমতায় আছেন, এখন তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে। জামাত সহযোগী হচ্ছে, এনসিপি সহযোগী। তবে যে বাংলাদেশের মানুষ এবং বিএনপি এতদিন পর্যন্ত সহযোগিতা করেছে। এখন তো আপনারা গতকাল দেখেছেন যে তারা বলেছে যে কোনো অবস্থাতেই আপনার এই সংবিধান পরিবর্তনের যে বিষয়টা, এটা জনগণ এভাবে গণভোট দেওয়া যাবে না। নির্বাচনের দিনই আপনার যে সমস্ত বিষয় স্বাক্ষর করেছেন, জনগণ মানে বিএনপি কিন্তু বলেনি যে আমরা গণভোট চাই না। বিএনপি বলছে আমরা গণভোট চাই, একই দিনে চাই, নির্বাচনের দিন। এবং যেগুলি আমরা স্বাক্ষর করেছি, যেগুলি ঐক্যমতে আমরা পৌঁছেছি সমস্ত দল, সেগুলি সামনে রেখে আমরা গণভোট দিতে চাই। আর যেগুলি আমরা স্বাক্ষর করিনি, আহমেদ, আপনাদের কি মনে হয় নির্বাচন দেবে এই সরকার? না, নির্বাচন না দিলে নির্বাচন আদায় করতে হবে। আদায় বাংলাদেশের মানুষ এটা আমাকে বলেন যে কিভাবে, কারণ আমরা শুনতে পাই নির্বাচন যদি হয় সেই ক্ষেত্রে আপনার ঢাকা ইউনিভার্সিটির ডাকসু, চাকসু, রাকসু যেভাবে করে নির্বাচন হয়েছে, ঠিক ওই তরিকায় নির্বাচন হবে, যেখানে জামায়াতকে বিজয়ী দেখানো হবে। আমি জানি না এটা আপনারা আমলে নিয়ে পরিকল্পনা করছেন কিনা। যদি এটি মানে যদি হয়, প্রথমত নির্বাচন হবে না, এই ধারণা কিন্তু সবার কাছে। এখন আমি বিশ্বাস করি যে আপনারাও বুঝেন যে কারণ গতকালই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে নির্বাচন বানচাল করার চক্রান্ত চলছে। তো যদি বানচাল হয় কি করবেন? যদি নির্বাচন হয়, যেই নির্বাচনে জামায়াতকে বিজয়ী করার নীল নকশা আগে থেকে প্রণীত হয়ে আছে, আপনারা কি করবেন? বিএনপি কি করবে? আসলে মনে করেন এই সরকার মানে দীর্ঘমেয়াদী থাকার পরিকল্পনা ছিল এবং সেটা ব্যর্থ হয়েছে, কারণ জনগণ মানে দ্রব্যমূল্যের যে অবস্থা, বিদেশি বিনিয়োগ নেই। সেক্ষেত্রে আপনার বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি, সবকিছু এই সরকার ব্যর্থ। যখনই আপনার একটি নির্বাচিত সরকার ছাড়া, মানে একটি দলীয় বা যে কোনো নির্বাচিত সরকার ছাড়া দেশের আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা চেইন অ্যান্ড কমান্ড, সেটা থাকে না। আপনার এখন যে এই সরকারের ভিতরে জামাতের লোক বসে আছে, এনসিপির লোক বসে আছে, আওয়ামী লীগের লোক বসে আছে, আবার ডক্টর ইউনূসের লোক বসে আছে, বিএনপির লোকে বসে আছে। এই যে একটা মানে সব দলের যে একটা সমন্বয়, কারো কথা কেউ শুনছে না। সেক্ষেত্রে বিদেশিরাও আপনার বিনিয়োগ করছে না বাংলাদেশে। সবকিছু মিলে মানে তারা দীর্ঘমেয়াদী মানে থাকতে পারবে না, এটা তারা চাইলেও পারবে না, কারণ দেশের অবস্থা ভালো না। সেই ক্ষেত্রে আমার মনে হয় এই রাজনৈতিক দল জামাত এবং এনসিপি দর কষাকষি করবার জন্য বিএনপির সাথে, যে তারা যেহেতু আওয়ামী লীগ কি বলে এনসিপি জানে তারা 10টা আসনও পাবে না, 5টা আসন পাবে না। আমি একটাও আসন পাবে কিনা জানি না, মানে নির্বাচিত হলে, সুষ্ঠু নির্বাচন হলে। আবার জামাত ইসলাম কটা পাবে? আমার মনে হয় 10টা, মানুষ তাই বলে 5টা 10টা পাবে। তো এখন সেই কারণে
এই জামাত কিন্তু বিএনপির কাছে 100 আসন চেয়েছিল প্রথমে, তারপর কমিয়ে এটা 50টা। এনসিপিও এভাবে দর কষাকষি করছে। তো আমার মনে হয় এটা দর কষাকষির একটা খেলা। ফাইনালি নির্বাচনে সবাই আসবে, নির্বাচন হবে এবং বাংলাদেশ একটি গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটের একটি নির্বাচিত সরকার গঠিত হবে। জি, আমরা বুঝতে পেরেছি যে আপনারা এখনো মনে করছেন নির্বাচন হবে। সানজিদা খাতুন, আপনারা কি বোধ করেন যে নির্বাচন কি হবে? আর আমরা মাত্র কদিন আগেই দেখলাম যে বিএনপি এনসিপি কে বেশ কয়েকটা আসন ছেড়ে দেওয়ার জন্য আলোচনা করেছে। এখন সেই এনসিপি বিএনপি কে নিয়ে বিদ্রূপ করে। বুঝেন কি অবস্থা? ফলে মানে পুরো বিষয়টি যে দল এখনো মনে করে, যেটা গিয়াস ভাই বললেন, এখনো নির্বাচন হবে বলে মনে করেন। আপনারা কি দেখেন? আজকেই কিন্তু নাসির উদ্দিন এনসিপি জি, নেতা সে বলেছে নাসিরুদ্দিন বিএনপি পাটোয়ারি। নেতাদের বুড়িগঙ্গায় চুবাবে। এনসিপি চুপাবে নেতা বল নাই, বলছি যে আজকে বুড়িগঙ্গার বলেছে পানি দিয়ে চুপাবে না, মানে পানি বিএনপি দিয়ে নেতাদের মানে বুড়িগঙ্গায় চুবাবে। গোসল করার। আর আর গিয়াস ভাইয়ের হ্যাঁ। কথা অনেকগুলি বলেছে, তো একটু ছোট করে একটু উত্তরটা দিয়ে নি। সেটা হচ্ছে বিএনপি যে এত জনপ্রিয় দল, হ্যাঁ, এত জনপ্রিয় দল, 2000 অন্য নির্বাচনের কথা আপনি বাদ দিলাম, 14 সালে নির্বাচন, তারা নির্বাচনে আসেনি, তারা আসেনি নির্বাচনে, যে কারণে 152-53টা বিনা প্রতিদ্বন্দ্বিতাতে নির্বাচিত হয়েছিল, তারা নির্বাচনে আসেনি। শুধু আসেনি তা না, নির্বাচনকে প্রতিহত করেছিল, রেল লাইনে আগুন দিয়েছিল, ভোট কেন্দ্র পুড়িয়ে দিয়েছিল, প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছিল, নির্বাচনকে তারা প্রতিহত করেছিল, কারণ নির্বাচনে তারা বিশ্বাস করে না। আর এত জনপ্রিয় দল, 2008 সালের নির্বাচন নিয়ে তো কোনো কথা নেই, সেই নির্বাচনে তারা 29টা সিট পেয়েছিল। এত জনপ্রিয় দল 29টা সিট পেয়েছিল, কারণটা হচ্ছে ওই 5 বছরের যে দুঃশাসন, সেই দুঃশাসনের জবাব দিয়েছিল জনগণ ব্যালটের মধ্য দিয়ে, 29টা সিট তাদেরকে দিয়েছিল। এত জনপ্রিয় দল। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে বারবার বলছেন শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনা পালায়নি। পালালে এই সেনাবাহিনী থেকে হেলিকপ্টার দিয়ে তাকে সসম্মানে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে রেখে আসতো না। জীবন বাঁচাতে তাকে যেতে হয়েছে। অর্থাৎ সে ইন্ডিয়ায় সেদিন না গেলে, এবং প্রোটোকল নিয়েই কিন্তু গিয়েছে, সেনাবাহিনীর অফিসারই কিন্তু তাকে দিয়ে এসেছে। সুতরাং সে দেশে থাকলে ওই 5ই অগাস্টে, তাদের যে 15ই আগস্টে জাতির পিতাকে হত্যা করেছিল যারা, তারাই এই এত মেটিকুলাস প্ল্যান করে, তাদের দুইটা উদ্দেশ্য ছিল, একটা হচ্ছে শেখ হাসিনাকে খুন করা, পাশাপাশি এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা। জিয়াউর রহমান যেভাবে বন্দুক দেখে ক্ষমতা দখল করেছিল, ক্ষমতা দখল করে দল গঠন করেছিল, দল গঠন করে হা না ভোট করেছিল, হা না ভোট করার পরে সে কারফিউ দিয়ে দেশ চালিয়েছিল। সেম থিং এই ডক্টর ইউনূস জোর করে ক্ষমতা দখল করেছে, নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে সে মেটিকুলাস প্ল্যান করে ক্ষমতা দখল করেছে, ক্ষমতা দখল করে এনসিপি গঠন করেছে। এখন সে ওই পথ ধরেই সে এই এনসিপি কে সাহায্য করছে, বা এনসিপি কে ক্ষমতায় আনতে চায় এই কিশোর গ্যাংদেরকে। এবং সেই আমি বলবো যে ওনা বলছেন কি দুঃখ প্রকাশ করেনি, গণহত্যা তো আওয়ামী লীগ করেনি, কেন দুঃখ প্রকাশ করবে? এই 7.6 এই গুলি কি পুলিশ ব্যবহার করে? পুলিশকে যে ওরা হত্যা করলো, পিটিয়ে পুড়িয়ে মারলো, সেগুলির বিচার বন্ধ করে রাখা হলো? কেন রেল লাইনে আগুন দেওয়া হলো? কেন মেট্রো রেল আগুন দেওয়া হলো? কেন যোগাযোগ মন্ত্রণালয়ের সেই ভবন পুড়িয়ে দেওয়া হলো? কেন ত্রাণ মন্ত্রণালয়ের ভবন পুড়িয়ে দেওয়া হলো? কারা করলো? এবং উনি বলেছেন, একটা কথা স্বীকার করেছেন, যে বিএনপি হচ্ছে গণ অভ্যুত্থানের অংশীদার, তার মানে এই অপরাধগুলির সাথে একই সাথে যুক্ত রয়েছে বিএনপি, একই সাথে যুক্ত রয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের বাতিলের কথা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল কে? তত্ত্বাবধায়ক সরকার বাতিলের জন্য এই বিএনপি দায়ী। এই প্রশ্নবিদ্ধ করেছিল কে? তত্ত্বাবধায়ক সরকারকে। দলীয় পার্টিজান লোককে, চিফ জাস্টিসকে তারা ক্ষমতায় আনবার জন্য বিচারপতিদের বয়স বাড়িয়ে দেওয়া এবং ভোট করে সেই ভুয়া ভোটার 1,30,00,000 ভুয়া ভোটার সংযুক্ত করা, তাদের প্ল্যান করেছিল ক্ষমতায় আবার দীর্ঘায়িত করার জন্য। এই যে এই তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাটাকে, সেই ব্যবস্থাটাকে তারা ধ্বংস করে দিয়েছিল, যে কারণে সেই ব্যবস্থায় আর থাকেনি। কোর্ট থেকে সেটি বাতিল হয়েছে,
এবং সংসদে ওই পার্লামেন্টে আমি ছিলাম, 15 অ্যামেন্ডমেন্টের সময় আমি সংসদে ছিলাম সংসদ সদস্য। সুতরাং আমরা দেখেছি তো। সুতরাং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংসই করেছে বিএনপি, এবং এটা বাতিলের জন্য বিএনপি দায়ী, প্রশ্নবিদ্ধ করেছিল ওরা। আর অনেক কথাই বলেছেন, সিপাহী জনতা বসিয়েছে জিয়াউর রহমানকে, তাহলে এনসিপি বসিয়েছে এই ডক্টর ইউনূসকে, তাহলে তাহলে ঠিকই আছে। আমি যে বলছি যে এই যে অনুসরণ করা, এবং যে কারণে ওই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ডক্টর ইউনূসের মধ্যে জিয়াউর রহমানকে খুঁজে পায়, উৎসটা কোথায়, জন্মটা কোথায়, সেটা বুঝতে হবে। সুতরাং এই যে আজকের যে অবস্থার জন্য দায়ী, সেটা আমি বলবো যে বিএনপি যেহেতু স্বীকারই করছে, উনি একজন রেসপন্সিবল পার্সন, উনি বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, তিনি বলছেন যে বিএনপি গণ অভ্যুত্থানের এই ইএনসিপির সাথে, এদের সাথে অংশীদার ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে 75-এর 15 আগস্টকে আবার সেই অসমাপ্ত কাজকে সমাপ্ত করা, নাম্বার 2 অবৈধভাবে ক্ষমতা দখল করা। জি, প্রথমটা পারেনি, মহান আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যাকে, কিন্তু দ্বিতীয়টা তারা এসেছে। এখন মানুষ তো বুঝতে পারছে, এখন আপনি দেখবেন যে একটা রিক্সাওয়ালা, সেও বুঝতে পারছে সে ভালো নেই, বাংলাদেশের মানুষ আসলে ভালো নেই, জি, ভালো থাকতে পারে না। আজকে বাংলাদেশের অর্থনীতি এই নোবেল বিজয়ী এই ইউনূস সরকার অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, সামাজিক অবস্থাকে ধ্বংস করে দিয়েছে, মানুষের ভিতরে সামাজিক মূল্যবোধ নেই, মানুষ হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে কুপিয়ে হত্যা করছে, মানুষ ভিডিও করছে, মানুষের মনুষ্যত্ব গেল কোথায়? আজকে শিক্ষকদেরকে অপমান করা, বীর মুক্তিযোদ্ধাদেরকে কোর্টে নিয়ে হাত করা দিয়ে দাঁড় করানো, এই স্বাধীনতা বিরোধীদের, এই গণহত্যাকারীদেরকে যেই কোর্ট করা হয়েছিল 71 সালের মানবতা বিরোধী অপরাধের জন্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল থেকে আজকে সমস্ত জেলখানাগুলোর থেকে জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, আর বীর মুক্তিযোদ্ধাদের হাতে হাত করা পরিয়ে ওই কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। এই তো বাংলাদেশের চিত্র। আর কি হয়েছে? আর আরেকটা জিনিস অনুসরণ করেছে এই ডক্টর ইউনূস এদেরকে, সেটা হচ্ছে নিজের ব্যবসাটাকে ভালো বোঝে, সে নিজের ব্যবসাটাকে ফুলিয়ে ফাঁপিয়ে নিয়েছে, বিশ্ববিদ্যালয় নেওয়া, জনশক্তি অর্গানাইজেশন নেওয়া, তারপরে তার যে সাধারণ মানুষের টাকা, এই ট্যাক্সের টাকা 600 কোটি টাকা এক চোটে নিজেরটা নিজে মাপ করে দেওয়া। সুতরাং এই ডক্টর ইউনূসের সাথে এরা মিলেমিশে একটা বাংলাদেশকে, যিনি একটা মর্যাদার জায়গায় নিয়ে গিয়েছিলেন, বাংলাদেশকে মানুষ অনুসরণ করত, আর সব সূচকে পাকিস্তান পিছিয়ে ছিল বাংলাদেশের চাইতে। এখন পাকিস্তান কেন প্রীতি? এখন পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। সুতরাং এই বাংলাদেশ এভাবে চলতে পারে না, এভাবে চলতে পারে। এটার জন্য বিএনপিকেও দায়িত্ব নিতে হবে। আর আওয়ামী লীগ কোনো গণহত্যা করেনি, শেখ হাসিনা কোনো গণহত্যা করেনি, এগুলো ফেক, এগুলো মিথ্যা অভিযোগে আজকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে এই বীর মুক্তিযোদ্ধাদের। সুতরাং এগুলো এভাবে চলতে পারে না। সাধারণ মানুষ আবার সাপোর্ট করবে আওয়ামী লীগকে, এবং এই ভয়ে তারা আওয়ামী লীগকে, একটা যে দেশের যে দলটির নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই দলটিকে আজকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে, আন্তর্জাতিকভাবে প্রেশার দেওয়া হচ্ছে যাতে এরকমটা না হয়। এই মানুষগুলি আমরা শুনতে পাচ্ছি, সানজিদা বা আপনার কাছে আবারও ফিরছি আমি, আমরা শুনতে পাচ্ছি বেশ ধরেন মমিনুল হক সহ ইসলামিক দলগুলোকে বিএনপি এখন কাছে টানার চেষ্টা করছে। এর মধ্যে ধরেন তার গতকালে আমি শুনছিলাম, না আজকেই, বিএনপি থেকে বলা হচ্ছে যে বিএনপি মদিনার ইসলাম অনুসরণ করে, আর জামাত অনুসরণ করে মওদুদির ইসলাম। মানে আপনারা কি মনে করেন যে আপনারা ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে পারবেন? ইসলামিক দল অনেক ইসলামিক, জামাত ছাড়া, জামাত আর একটি দল ছাড়া কিন্তু মানে আপনার হেফাজত সবচেয়ে ইসলামিক বড় মানে তাদের দল, তাদের সব জায়গায় প্রত্যেকটা আনাচে কানাচে তাদের লোক আছে। তো হেফাজত ইসলাম কিন্তু আমাদের সাথে আছে, কিন্তু তার আগে আপনারা নমিনেশন দিচ্ছেন। হেফাজত ইসলাম তো কোনো রাজনৈতিক দল নয়, আপনারা এখন তাদের রাজনৈতিক দল হলো, হ্যাঁ তারা আসছে। নমিনেশন দিচ্ছেন কিনা?
সেটা দল সিদ্ধান্ত নেবে। এখন পর্যন্ত যেহেতু আপনার এই প্রক্রিয়া শুরু হয় নাই, এটা দৃশ্যমান হবে হয়তো চিরেই। কিন্তু আমাদের সানজিদা আপা যেটা বললেন যে ২০০৮ সালের কথা। ২০০৮ সালে আপনারা জানেন যে 111 এর সময় শেখ হাসিনা সবসময় 111 এর নায়কদেরকে বলেছে যে তাদেরকে সমর্থন দিয়ে বলেছেন তাদেরকে রেকটিফাই করবেন। কিন্তু বিএনপি সবসময় বলেছে না, আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই। তো যখন আমরা স্টেট ডিপার্টমেন্টে যখন কথা বলেছি, তখন স্টেট ডিপার্টমেন্টকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে বাংলাদেশে এই 111 আর টিকতে পারবে না, অতএব একটা গণতান্ত্রিক সরকার দরকার। এবং সেই দিক থেকে তারা কিন্তু আমাকে প্রশ্ন করেছিল যে এখন যদি নির্বাচন হয় তাহলে কোন দল ক্ষমতায় আসবে। আমি বলেছিলাম যে সেখানে বিএনপি না হয় আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তখন স্টেট ডিপার্টমেন্টে বলেছে যে তাহলে কিংস পার্টির কি হবে, এই 111 এর যারা নাকি জেনারেলদের কি হবে। তো তারা মানে আমরা চাই না যে তারা তাদের বিচার হোক বা তাদের কোনো ক্ষতি হোক। তো সেই কারণে তারা কিন্তু একটা নেগোসিয়েশনের ফর্মুলা দিয়েছিল। তো আপনার 111 এর আপনার নায়করা আপনারা দেখেছেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছে যে আপনাকে ক্ষমতায় বসাবো, কিন্তু আমাদেরকে সেফ এক্সিট দিতে হবে। কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে এটা নতুন ঘটনা শুনতেছি। ইয়াস ভাই আচ্ছা, হ্যাঁ শুনবেন তো, শুনে আপনি সময় বললেন, আমি বলছি। তো এখন যে বিএনপি, আচ্ছা আপনি বললেন, আপনি সময় বললেন, আপনি সময় বললেন, অসুবিধা নেই। তো এখন বিএনপি বলেছেন আমরা পিছনের দরজা দিয়ে ক্ষমতা যেতে চাই না। অন্যদিকে শেখ হাসিনার কাছে গিয়েছেন, তারা শেখ হাসিনা এটাকে ওয়েলকাম করেছে এবং তাদেরকে আপনার বিচার করবে না, তাদেরকে আরো প্রমোশন দিবে, এই দস্তখত তিনি দিয়েছেন। কিন্তু এই জেনারেলরা শেখ হাসিনার কথা বিশ্বাস করেনি। সে কারণে এই জেনারেলরা চলে গেলেন কোথায়? ভারতে আমাদের প্রণব বাবুর কাছে গেলেন। প্রণব বাবুকে উইটনেস করলেন। তার একটা বইতেও লেখা আছে এটা। প্রণব বাবুর বইতেও তিনি লিখেছেন। তো উইটনেস করে এই যখন প্রণব বাবুকে কাছে উইটনেস করলেন, এই ঢুকে গেল। প্রণব বাবু শেখ হাসিনার সাথে যোগাযোগ করে এই ঢুকে গেল যে হ্যাঁ, তোমাকে আমরা ক্ষমতায় বসাবো, তোমাকে আমরা 40 বছর আজীবন রাখবো, কিন্তু আমাদের কথা শুনতে হবে। এবং তাই হয়েছে। এবং আপনারা দেখেছেন যে মাসুদউদ্দিন যে জেনারেল, তারেক সাহেবকে যে নির্যাতন করেছে, সেই মাসুদউদ্দিনকে 3 বার প্রমোশন দিয়েছে। তাকে অ্যাম্বাসেডর করা হয়েছে অস্ট্রেলিয়াতে। যেই শেখ হাসিনা বলল যে 111 আমি শেষ করে আপনি সময় বললেন। এখন সেই ক্ষেত্রে আপনার এই মাসুদউদ্দিনকে 3 বার প্রমোশন দিয়েছে শেখ হাসিনা। মানে আত্মীয়কে দিয়েছে, কারণ কত বড় মানে সে মানে আত্মীয়র মানে কি বন্ধু। যাই হোক, মাসুদউদ্দিনকে 3 বার আর জেনারেল আচ্ছা জেনারেল আগে বাড়ি আমরা একটু আগে আচ্ছা যাক, আমি শেষ করি জেনারেল মঈনুদ্দিনকে মানে শাস্তি দেয় না, কিছু করে নাই। আমি আপনার প্রশ্নে আসতেছি। প্রশ্ন করি, আজকে বাংলাদেশের যে অবস্থা, ধরেন একমাত্র সাংবিধানিক পদ হিসেবে টিকে আছে রাষ্ট্রপতির পদটি। এইটিকে ধরেন একটা জুলাই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে যে ঘোষণাপত্রটি আপনারা স্বাক্ষর করে এসেছেন, এটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রাষ্ট্রপতির পদটি অমিট হয়ে যাবে। এখন এই সংকটের মধ্যে আপনারা কি এরকম পরস্পরের দিকে এখনো কাদা ছোড়াছুড়ি করতে থাকবেন? এই আমি বলতেছি না, এই কারণে তো না। আচ্ছা শেষ করে একজন করে বলি, আপনার আপা যে মানে যেভাবে বললেন, আজকে টক শোটা ছিল মানে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা, কিন্তু উনি তো মানে বিএনপির বিরুদ্ধে যেভাবে বললেন, এটা হলো বিএনপির চরিত্র। এখন আমি একটু উত্তর দিতে হবে, কারণ আপনার তত্ত্বাবধায়কের প্রশ্ন আসছে। তত্ত্বাবধায়ক কেন বাতিল করলেন? তত্ত্বাবধায়কে দেখেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 5টা এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে দাঁড়িয়ে পাশ করেছে। শেখ হাসিনা 5টা দাঁড়াইতে সাহসী পায় না, 3টা দাঁড়িয়ে ফেল করেছে। আমাদের সাদেক হোসেন খোকার কাছে ফেল করেছে। যখন সাদেক হোসেন খোকা আপনার এই একজন মন্ত্রী ছিল না, তখন একটা ওয়ার্ড কমিশনের নেতা ছিলেন। আপনার মেজর মান্নান, অখ্যাত মেজর মান্নান, কেউ চিনে না ঢাকাতে, তার কাছে শেখ হাসিনা পরাজয় বরণ করেছে 91-এ, এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হয়েছে নির্বাচন। অতএব তত্ত্বাবধায়ক সরকার কেন শেখ হাসিনা মেনে নেবেন? জানে যে সে 3টা দাঁড়াইলো ফেল করে। অতএব এইগুলি বলে লাভ নাই, জনগণ জানে। আমি যতই আজকে বলি এই কথা জনগণও জানে। জনগণ জানে বলেই তো গণঅভ্যুত্থানটা হয়েছে। গণঅভ্যুত্থান আবার পালিয়ে যায় নাই। শেখ হাসিনা দম্ভ করে বলেছে আমি শেখ হাসিনা পালায় না। তো পালায় না মানে এটা কি পালাইলো না, কি কোথায় গেল? মানে যদি তাকে হত্যার উদ্দেশ্যে জনগণ যায়, জনগণ তো গিয়েছে আপনার মানে গণভবনের অভিমুখে যে হ্যাঁ তোমাকে পদত্যাগ করতেই হবে। তো এখন জনগণ পালিয়ে যখন যায়,
আমি বললাম তো সে ফেরাউনের পরে পালিয়ে যায়নি, এইভাবে পালিয়ে দলবল যায়নি, সহ আবার পালিয়ে গেছে। বলছি, আপনি সংশোধন হ্যাঁ, হন। এইভাবে ওই যে সুলতানা না, না, বলছিলেন, না, আপনি যেভাবে ওইভাবে বললেন করা না, আপনি চিরদিনই যেভাবে কথা খারাপ। বললেন, আপনি এটা মনে হয় আচ্ছা ঠিক শেখ হচ্ছে হাসিনা না। খুন করে নাই। সামনে কিন্তু না, না, আপনি মহাবিপদ বললেন সাধারণ মানুষের। না, না, আপনি আপনারা যদি বললেন যে রাজনৈতিক শেখ দল হাসিনা হন, না, শেখ হাসিনা কোনো অন্যায় করে নাই, খুন করে নাই। আপনি এই যে 1500 লোক মারা গেল, সব সব মানে কারা করেছে? বিএনপি মেরেছে। না, জিয়া এগুলি সাহেব এই সমস্ত কথাবার্তা তো জনগণ খাবে না তো। আপনার আপনি তো বলছেন যে আপনার সামনে আপনার ওই না, এগুলি গণঅভ্যুত্থানে হেলিকপ্টার দিয়ে এগুলি ছিলেন, করলো। আমি সেই জন্য আপনি শুনেন, বলেছি। অন্যায় না করলে কি আর এই পালিয়ে যে যায়? 200 মিলিয়ন পালিয়ে যায়। নগদ তো একে টাকা না তো গেল দলবল সহ পালিয়ে যায়। হাসিনা সরকারকে ফেলে দেওয়ার জন্য। এই 200 মিলিয়ন ডলারের মধ্যে আপনারা তো অংশীদার হিসেবে কত টাকা পেয়েছেন? গিয়াস ভাই না, এটা কিসের একটু দোষ? জানা আপনার দরকার। না, না শুনেন, 200 প্রতি মিলিয়ন বছর ডলার নগদ টাকা আচ্ছা গিয়েছে শুনেন, বাংলাদেশে। বাংলাদেশে শুনেন গিয়েছে এই শেখ হাসিনা ফেলে দেওয়ার জন্য আপনাদের এই এই গণঅভ্যুত্থানে না, যারা না, আপনারা কেউ অংশীদার। কোনো টাকা যায় নাই, কোনো টাকা যায় নাই। বাংলাদেশে শুনেন, বাংলাদেশের এই জনগণ, এই এই রিপোর্ট রিক্সা চালক যারা আছে, এই শ্রমিক, রিক্সা চালক, তারা তো রাস্তায় নেমেছে। আগে ভালো আ- ছিলাম, শেখ হাসিনার সময় ভালো আপনার ছিলাম। এটা আর আপনার আর বুঝতে হবে। শুনেন, এখন তো লন্ডনের পত্রিকায় আপনারা তো এই এসেছে এই যে ভূমি মন্ত্রী সহ কতগুলি বাড়ি, সালমান এফ রহমানের কতগুলি বাড়ি, শেয়ার মার্কেটে তারা কত টাকা, এগুলো তো সব বের হয়ে আসতেছে তো। মানে না, আপনাদের লজ্জা নাই যে আপনারা যে চুরি না, করার না, পরে না, এত বিএনপির লজ্জা গণঅভ্যুত্থানের নাই। পরেও আপনারা আপনাদের স্বীকার করেন লজ্জা না, নাই। আপনাদের বুঝছেন না? লজ্জা থাকলে এই শুনেন, বিশ্ব যেই দেশ পালিয়ে যায়, বাটপার সমর্থন দিতেন না, যারা নাকি তাদের সাথে পালিয়ে যায়, শুনেন, আওয়ামী তাদের তো লীগের সরকার ফাঁস দিয়ে মরা উচিত। আপনাদের তো অংশীদার ফাঁস হতেন। দিয়ে মরা উচিত, যে দেশ থেকে পালিয়ে গেল। 1 সপ্তাহ আগে বলেছে শেখ হাসিনা পালায় না, আর দেশ থেকে পালিয়ে যায় একা না তো, দলবল সহ। আপনার ভারত বিএনপি আশ্রয় দিয়েছে, ভারত এমন ভারত নির্লজ্জ, আশ্রয় দিয়েছে। মানুষ হ্যাঁ, এক কান কাটতে যাই হোক, এভাবে গামছা আপনাদের কাটি আপনাদের দিয়েছে, চরিত্র যদি না বদলান, কাটতে। আপনাদের তার বাংলাদেশে আর মধ্যে আর জায়গা নাই। নির্লজ্জ রাস্তা দিয়ে হেঁটে বাংলাদেশে আর যাচ্ছে। যেতে পারবেন না। আপনাদের দল নিষিদ্ধ হয়েছে, এইটাই থাকবে। আপনাদের এখনো জনগণ যদি শিক্ষা নিষিদ্ধ না করেছে। হয়, শিক্ষা ভাষার যদি শিক্ষা না হয়, তাহলে আপনাদের আর শিক্ষা না, কবে না, হবে? শিক্ষা কি হবে? আমরা শুনেন, বিএনপি জনগণের দল। বিএনপিকে কখনোই এরশাদ সাহেবের সাথে আপনারা গিয়েছেন, এই জামাতের সাথে আপনারা গিয়েছেন, জামাতের সাথে আপনারা যুগপৎ আন্দোলন করেছেন, গোলাম আজমের পা ধরেছেন আপনারা। আপনারা 96 যান নাই জামাতের সাথে? জামাতের সাথে যান নাই? শুনেন, এর সাথে আপনারা গিয়েছেন না? এর সাথে আপনারা গিয়েছেন। তাহলে আপনারা তো স্বাধীনতার যে মূল মন্ত্র, স্বাধীনতার যে চেতনা, আপনারা সব ধ্বংস করেছেন। আপনারা শুনেন, এই যে প্রশ্নপত্র ফাঁস করে, শুনেন, শিক্ষা ব্যবস্থা আপনারা ধ্বংস করেছেন। শিক্ষা ব্যবস্থা আপনারা ধ্বংস করেছেন। এই যে আপনার কি বলে, প্রশ্নপত্র ফাঁস করে কি না করেছেন আপনারা। দেশের যে আজকে প্রত্যেকটা সেক্টরের দুর্নীতি। আপনারা যাদের দোষর, এখন তারা তো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এখন এই ইয়াং জেনারেশনকে না, অস্ত্র ট্রেনিং দিচ্ছে। শুনেন, আপনার ধ্বংস করে এটা তো সমর্থন করছে। আমরা তো তাদের সমর্থন করছি না। বিএনপি তো তাদের সমর্থন করছে না। বিএনপি যে হোক সমালোচনা করছে। বিএনপি এমন একটা দল যে বিএনপিকে এরশাদও বলেছিল, সে আমাদের দেশনেত্রীকে আপনি আসেন প্রধানমন্ত্রী হন, রাজি হন নাই। 111 বলেছিল, রাজি হন নাই। আপনার শেখ হাসিনা বলেছে আপনারা 5টা-10টা মন্ত্রী নেন, আসেন, রাজি হন নাই। অত পিছনের দরজা দিয়ে বিএনপি ক্ষমতা যেতে চায় না। বিএনপি সবসময় স্বাধীনতার চেতনার পক্ষে কাজ করেছে, 71-এর চেতনার পক্ষে কাজ করে আমি আপনাদের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে কাজ করেছে। দেখুন, আমি আপনাদের দুজনের কাছে শুনেন, আমরা ওই দিকে যাইতে চাই নাই তো, আমি তো দিকে যাইতে চাই নাই। উনি যখন শুরু করলো যে শেখ হাসিনার মানে বিএনপির মানে সমালোচনা করলেন, তখন তো আসলো যে আওয়ামী লীগ কি, আওয়ামী লীগ মানে তো আওয়ামী লীগ দেশে থেকে যে শুনেন পালিয়ে গিয়ে একা না তো, দলবল সহ পালিয়ে গিয়েছে। দেশে যাচ্ছে না, তাও ভারতে আশ্রয়। আরে ভারতে তো একটা লোক গেলে তো এরেস্ট করবে, কেন তো আপনাদের এরেস্ট করে না ভারতে? কারণ আপনারা এত কাজ করেছেন ভারতের পক্ষে, আপনারা তো স্বাধীনতা সার্বভৌমত্ব লুণ্ঠন করেছেন ভারতের মাধ্যমে। আজকে ভারত আপনাদেরকে আশ্রয় দিয়েছে। একটা সাধারণ নাগরিক গেলে, বিএনপি গেলে তাদেরকে এরেস্ট করে, আর আপনাদের গেলে সেখানে আপনার জামাই আদরে আছেন আপনারা ভারতে। অতএব ভারতের আজকে বাংলাদেশে যেভাবে আগ্রাসন চালিয়েছে, যেভাবে লুটপাট করেছে, আয়নাঘর করেছে, ক্রস ফায়ার করেছে, আপনার এটা তো স্বাধীনতার পক্ষে হতে পারে না। আপনি তো যেটা নাকি এই সরকার, অবৈধ সরকার, না, আপনারা তো সবই অস্বীকার করবেন। আপনার শুনেন, ওই যে শেখ হাসিনা বলেছে যে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছে, শুনে হেলিকপ্টার দিয়ে গুলি করলো, আচ্ছা বলে যে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছে। এখন তো আপনার হ্যাঁ, শুনেন, আপনি বললেন যে যেভাবে ঢুকেছিল, গুলি করেছে, গুলি করেছে জনগণের উপরে, ঢুকে গিয়েছিল,
আপনারা যদি আপনার এভাবে এই যে কথা বলেন আপনার এই যে তাহলে বিডিআর এটা তো হয় হত্যাকাণ্ড, না। আপনারা তো দেশটাকে ধ্বংস করে দিয়েছে। বিডিআর হত্যাকাণ্ড করে আপনারা কি করলেন? আওয়ামী লীগের সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। আপনারা আওয়ামী যে লীগের আজিজ, সবাই শুনে আজিজ আহমেদকে আপনারা অফিসারদের কি আজিজ হত্যা আহমেদকে আপনারা আপনারা বানাইলেন হলো, বিচার হয়েছে শুনেন আজিজ আহমেদকে বানাইলেন সেনাপ্রধান। যে আজিজ বিচার আহমেদের হয়েছে দুই ভাই হলো ভারতে আশ্রয় নেয়। ভারতের রয়ের আশ্রয় দিয়ে দুই ভাই তাকে হলো মানে দুই ভাই আজিজ আহমেদের তাকে বানালেন আপনারা বিডিআর এর প্রধান। সে কি করবে? বিডিআর এর প্রধানে কি হবে? তার দুই ভাই আছে ভারতে আশ্রয় নিয়ে আছে, তাকে বানালেন আপনার বিডিআর এর প্রধান। সে কি ভারতের বিরুদ্ধে গুলি করবে? রয়ের বিরুদ্ধে কথা বলবে? তার দুই ভাই তো ভারতে আশ্রয় আছে ওই খুনি। তো এই ক্ষেত্রে এই সমস্ত আপনারা দেশটাকে ধ্বংস করে দিয়েছেন। এই জিজ্ঞেস ভাই, কারণে আপনারা আমি পালিয়ে একটা গিয়েছেন। প্রশ্ন করি, আমি একটা প্রশ্ন করি। গত 15 মাসে 15 এখন এই মাসে যে এই 14 মাসে একটা ঘটনাও কি একটা ঘটনাও কি আইডেন্টিফাই হয়েছে, প্রমাণ করতে পেরেছে? আপনি যতগুলি হচ্ছে তো, কথা আরে বললেন পারবো না কেন? আওয়ামী লীগ আপনাদের বলেছে, আইজিপি তো রাজ সাক্ষী দিয়েছে। আপনাদের আইজিপি যেহেতু রাজ সাক্ষী দিচ্ছে, তো আপনাদের আইজিপিরা আপনাদের আইজিপি তো রাজ সাক্ষী দিচ্ছে। এটা কোনো হ্যাঁ, ঘটনাই প্রমাণ হয়নি, সমস্ত মিথ্যার উপরে প্রমাণ হয়েছে, প্রমাণ হচ্ছে তো। আপনাদের লোকরাই তো এখন রাজ সাক্ষী দিচ্ছে। আপনাদের লোকরাই তো রাজ সাক্ষী দিচ্ছে। এই জন্যই তো জোর করে যখন কোনো সাক্ষী পায় না আমি জোর করে জোর করে রাজ সাক্ষী। তখন আপনার একজনকে আজকে ধরে দেখেন লন্ডনের পত্রিকায় কি বলছে, লন্ডনের আপনার টেলিগ্রাফ কি বলছে যে আপনাদের ভূমিমন্ত্রী তার কত বিলিয়ন ডলার ওখানে তাকে তার তদন্ত হচ্ছে। এটা তো বিদেশি পত্রিকায় উঠছে। আপনারা যেভাবে মানি লন্ডারিং করেছেন। আমার মনে হয় কি একটু সামনের দিকে আগে বাড়ি গিয়াস ভাই কিংবা সানজিদা খানম একটু যদি বলেন আমাকে যে দেখুন এহসানুল হক মিলনকে বিমানবন্দরে আটকে দিলেন, আমির খসরু মাহমুদ চৌধুরীকে বিমানবন্দরে আটকে দিলেন, কি বিএনপি আজকের ঘটনা? হ্যাঁ কেন? কি সানজিদা খানম? এটা তো বিএনপি বলবে, কারণ তাহলে বিএনপি এত বিশ্বাস করে, এত তাদের দোসর, এরকম ভাবে তাদের অংশীদার, আন্দোলনের অংশীদার, এখন কেন তাদেরকে ঠেকিয়ে দিচ্ছে? এটা তো বিএনপি ভালো বলতে পারবে। জি কারণ গিয়াস ভাই কেন? হ্যাঁ, এখন ধরবে না, বিএনপি কেউ ধরবে। আমরা তো শুনেন এই গণ অভ্যুত্থানের প্রধান অংশীদার তো বিএনপি, আমি এখনো বলছি। কারণ আপনার ছাত্ররা তো আর মানে শুনেন, ছাত্ররা তো মানে শেখ হাসিনার পতনের আন্দোলন করেনি। ছাত্ররা চেয়েছিল, ওরা আসতেছি, ছাত্ররা চেয়েছিল আপনার একটা মানে তাদের যে কোটা সংস্কার, এবং কোটা সংস্কার চাওয়ার পরে তাদেরকে কি করলো, আপনার ইউনিভার্সিটি তাদেরকে অত্যাচার করলো, তাদেরকে গুলি করলো। তখন তো বিএনপি জনগণ আপনার এই ছাত্রদেরকে সমর্থন দিয়েছে। সমর্থন দিয়ে এই যে একটা স্বৈর শাসক এই খুনি হাসিনাকে পতন ঘটানোর জন্য এক দফার আন্দোলন তার একটা চাইবি দিয়েছে। অতএব এটা অবশ্যই আমরা প্রধান অংশীদার। এখন তার আপনার মিলন সাহেবকে কেন এয়ারপোর্ট থেকে আটকালো, এটা তো আদালতের ব্যাপার, আইনের ব্যাপার। এটা আলোচনা হবে। এটা তো আপনার যদি কাউকে যদি কারোর নামে যদি অভিযোগ থাকে, আমরা জানি না কি অভিযোগ এখন আছে বা কি প্রবলেমটা আছে, কি হয়তো কোনো নামের প্রবলেম থাকতে পারে। আমি শুনেছি যে তার নামের কোনো সমস্যা হতে পারে, পাসপোর্টের নামটা চেঞ্জ হতে পারে, জানি না। এগুলির ব্যাপারে, এগুলি তো ইমিগ্রেশনের মানে ব্যাপার, এগুলি আলোচনায় আসবে, হয়তো 2-1 দিনের মধ্যে বের হয়ে আসবে। এটা তো বিগ ইস্যু না। বিগ ইস্যু না। বিএনপি না, এটা তো তার নামের, আমি শুনছি তার নামের প্রবলেম হতে পারে, বা ইমিগ্রেশনের এহসানুল হক মিলন এটা আইন তার নির্দেশ করে চলবে। সিঙ্গাপুরে গেছেন, আপনার আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে গেছেন, নামের সমস্যা হঠাৎ করে বের হয়েছে, এটা কোনো কথা বললেন আপনি? না, আমি বলছি এহসানুল হক মিলনের কথা। আমি খসরু মাহমুদের কথা আমি এখনো জানি না। আমি আজকে সিঙ্গাপুর ঘুরে এসেছে আমি যতদূর জানি। হ্যাঁ, সিঙ্গাপুরে হয়তো তখন ইমিগ্রেশনের ব্যাপারটা মানে হয়তো চোখে পড়ে নাই, এখন হয়তো পড়ছে, বা কোনো অভিযোগ আছে বা কোনো অভিযোগ থাকতে পারে, আমরা সেটা জানি না। সেটা তো আইন যদি বাংলাদেশে যদি কেউ অন্যায় করে থাকে বা আইনের যদি ইমিগ্রেশনে কোনো সমস্যা থাকে, এটা তো আপনার বের হয়ে আসবে। এটা তো এখনো ক্লিয়ার করে নাই। এটা ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলে নাই। বুঝতে পেরেছি বিএনপির অবস্থা এটা কিন্তু ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলে নাই কি জন্য তাকে ফেরত দিয়েছে। এটা কিন্তু এখনো অভিযোগটা কি এটা বলে নাই কিন্তু এখনো। বুঝতে পেরেছি। আসলে বিএনপির লোক বুঝতে পারছে না, এখনো বুঝতে পারছে না। জিয়াউর রহমান দেশে যেতে পারছে না, বিএনপির বড় বড় নেতাদেরকে এই এয়ারপোর্টে আটকে দিচ্ছে, যেতে দিচ্ছে না। এখন কেন দেশের বাইরে যেতে দিচ্ছে না, এইটা কিন্তু বিএনপির ভালো জানবার কথা। কিন্তু আমার যতটুকু মনে হয় বিএনপি আসলে এই একটা খপ্পরে পড়েছে,
এই অবৈধ সরকারের খপ্পরে পড়েছে। এরা এখনো বিশ্বাস করছে যে নির্বাচন হবে, এবং নির্বাচন কিভাবে হবে কোনো কিছু নাই, মাঝখান থেকে বলছে নির্বাচন হবে। হ্যাঁ, এখনো বিশ্বাস করছে। আসলে এদের কবে বোধোদয় হবে বিএনপির আমার জানা নেই। দেশটা তো এখানে ধ্বংসপ্রান্ত একজন হয়ে মন্তব্য গেছে। করেছেন যে ঈদের পরে বুঝবে। হ্যাঁ, কি বলে গিয়াস আহমেদ, ঈদের পরে কি বুঝবেন নাকি যে নির্বাচন হবে না কি শুনেন, হবে না? আমরা তো শুনেন, আমার বিএনপি ক্ষমতায় যেতে হবে এমন কথা নাই। বিএনপি কখনোই ক্ষমতায় যাওয়ার জন্য আতাত করেনি। এরশাদের সরকারেও যায় নাই, 111 যায়নি, এবং শেখ হাসিনার সরকারও যায় নাই। অতএব বিএনপি জনগণের অধিকার বাস্তবায়নের জন্য সবসময় সংগ্রাম করে ঠিক। যাচ্ছে। যদি কোনো রকম অপশক্তি ক্ষমতায় বসে থাকতে চায় এবং নির্বাচন না দিয়ে জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায়, তাহলে বিএনপি আবার রাজপথে নামবে। অতএব বিএনপি কিন্তু ক্ষমতায় যেতেই হবে এমন কোনো কথা না। তাহলে আপনার এই যে শেখ হাসিনা তো রাজপথে নামার 2001 সালে তো গ্যাস বিক্রির মুসলেকা দিয়ে আপনারা ক্ষমতায় এসেছিলেন। আপনি বলছেন যে বিএনপি কিসের এটা? নির্বাচনে আপনি যেতে 2001 সালে 2001 সালে তো আপনি তত্ত্বাবধায়ক সরকারের 2001 না সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছিল। এটা গ্যাস তো বিক্রি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, দিয়ে তারপরে তত্ত্বাবধায়ক ক্ষমতায় সরকারের অধীনে, এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বিএনপি ক্ষমতায় এসেছে। আর আপনি বললেন যে 2008 এর কথা, 2008 তো আপনার আপনার কারচুপি, আপনার মঈন আহমেদ আপনার শেখ হাসিনা ক্ষমতায় এনেছে, এবং সেই কারণে মঈনকে কোনো মামলা দেওয়া হয় নাই। মঈন না, ওই আহমেদের সময় বিরুদ্ধে মামলা গিয়াস দেওয়া ভাই, হয় নাই। গিয়াস ভাই, গিয়াস ভাই শুনেন, ওই সময় কিন্তু আমি হ্যাঁ। পার্লামেন্ট মেম্বার ছিলাম, এবং আমার সাথে বিএনপির প্রার্থী 50,000-এর বেশি ভোটের পার্থক্য ছিল। এত ভোটে জিতেছিলাম। সুতরাং তো ওই সময়কার 50,000 শুনেন, জানি, 50,000 এবং ওই ভোটের 5 পার্থক্য, বছর শুনেন একদিন দাঁড়িয়েও, শুনেন শুনেন ওই 5 বছর, শুনেন এই 5 বছরের মধ্যে 6 দিন, আপনি গিয়াস ভাই একটু শুনেন, এই কথাটার জবাব দেন। হুম, এই 5 হ্যাঁ। বছরের মধ্যে 6 দিন বেগম খালেদা জিয়া বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে আমরা দেখেছিলাম। একদিনও কিন্তু তিনি বলেন নাই যে এই নির্বাচনে এই অন্য কোনো কারণে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। একদিনও বলেননি। বিএনপির এত বড় বলবো না বড় কেন? নেতারা না, এখানে বিএনপি এই বলেছে জিনিসগুলো এটা, বিএনপি আর্গুমেন্টগুলো বলেছে যে পার্লামেন্টে 111 বলবেন, এর না বলেছে, এই বলবো না কেন? নির্বাচন, আমরা বলেছি, এবং বিএনপি বলেছে। আপনারাও বলেন। শুনেন, আচ্ছা, এটা তো বুঝতে পারছি আপনাদের এই আলোচনার কোনো না, শেষ এটা না, শুনে, এটা তো দৃশ্যমান, এটা তো দৃশ্যমান। দেশের এই দুর্দিনে, দেশের এই যে দুর্দিন, এখনো আপনারা এরকম ঝগড়া বিবাদ করবেন, নাকি আপনারা দুই দল মিলে ভাববেন যে আসলে আমাদের দুই দলেরই অনেক ভুল আমরা করেছি অতীতে, কেউই ধোয়া তুলসী পাতা নয়, কেউই ফেরেশতা নয়, সবারই দোষ ত্রুটি তো থাকে, আছে, এটা কেউ আপনার দুজন, আমি বিশ্বাস করি আপনার দুজনে একজনও অস্বীকার করবেন না। এখন আমরা কি আগে বাড়তে পারি কিনা, নাকি আপনারা এখন যেমন বিবাদ করছেন এরকম বিবাদই চলতে থাকবে আর দেশটা জাহান্নামে পরিণত হবে? এটাই কি চান আপনারা? না কিন্তু, না আমরা দেশটা আমাদের কথা ধারণ আজকে, হয়ে গেছে। না শুনেন, দেশটা শুনেন, দেশটা এই পর্যায়ে যদি আরো খারাপের দিকে যায়, আমি বলি একটু, দেশটা যদি আরো খারাপের দিকে যায়, এই জন্য দায়িত্ব আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ এই 15 বছর যেভাবে আপনার ৭১ যে চেতনা, মানে জনগণের ভোটের অধিকার, ন্যায় বিচার, এগুলিকে ধ্বংস করে তারা একতরফা ভাবে ভারতের সহযোগিতায় ভারত ঢুকে যায় বাংলাদেশে, বলে যে আওয়ামী লীগকে ক্ষমতা থাকতে হবে। অতএব এইভাবে যে আপনার দেশটাকে ধ্বংস করলো, এই ধ্বংসের পিছনে আজকে যে, আমি শেষ করি, একটু শেষ করি, আপনি বলবেন, আপনি শেষ করি। অতএব এই যে এখন এই যে সরকারটা যে পালিয়ে গেল, জনগণ তাদের সমর্থক সহ, অতএব পালিয়ে যাওয়ার পিছনে, পালিয়ে যাওয়ার কারণে তো একটা শূন্যতা সৃষ্টি হবে। এখন এই যে এই পরিস্থিতি যদি আরো সংকটে যায়, এই দায় হবে শেখ হাসিনা। কেন তিনি আপনার দিনে ভোট রাতে করতে হবে? কেন তাকে, শুনেন, কেন 15 মাস তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নাই, এখনো তাদের দোষ? না, আপনার এই গণ-অভ্যুত্থান, শুনেন, কোন দেশে যখন একটা গণ-অভ্যুত্থান হয়, তখন গণ-অভ্যুত্থান পরবর্তী একটা শূন্যতা সৃষ্টি করা হয়, এবং সেই গণ-অভ্যুত্থান কেন হয়? আগের সরকার যে স্বৈরশাসক থাকে, তখন তাদের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানটা হয়। আপনি দেখেন যে, আমি আবারও বলি যে মঈন আহমেদদেরকে কেন মামলা দেওয়া হলো না? মাসুদউদ্দিনকে মামলা দূরের কথা, তাকে প্রমোশন দেওয়া হলো কেন? আপনার এই কি বলে, এই বিডিআর হত্যাগুলি হলো কেন? এগুলি এই সবকিছু মিলে। গিয়াস আহমেদ, অনেক ধন্যবাদ আপনাকে। সানজিদা খানম, যদি বলেন যে আপনারা কি এরকমই করবেন, আপনারা কবে ফিরবেন? আপনারা তো 15 মাস ধরে মাঠেই নাই, রাজনীতিতেই নাই, তো আপনারা কবে ফিরবেন? দেশ একটা, আপনি আমাকে বলেন সুলতানা, আমাদের 150 উপরে এমপি মন্ত্রীরা জেলখানায়, অ্যারেস্ট, তাদেরকে জেলখানায় নির্যাতন করে হত্যা করা হচ্ছে। আপনার 4 লক্ষের বেশি নেতাকর্মী আজকে জেলখানায়।
যেই মাঠে একটা একটা মিছিল হয় সাথে সাথে ওরা অ্যারেস্টের মহড়া পড়ে যায়। এই যে আওয়ামী লীগের উপর যে নির্যাতন নেমে এসেছে এই সরকারের, এই অবৈধ সরকারের যারা রয়েছে তাদের দোসররা যেভাবে নির্যাতন চালিয়েছে, আপনি বলেন কেমনি মাঠে নাই? আজকেও কিন্তু আওয়ামী লীগের মিছিল হয়েছে, খন্ড খন্ড মিছিল হয়েছে, এবং আওয়ামী লীগ কিন্তু আছে, থাকবে না কেন? আওয়ামী লীগ তো আছেই, এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু উদ্গ্রীব হয়ে আছে, কারণ বাংলাদেশের মানুষ ভালো নেই। বাংলাদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াবার একমাত্র বাহন হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা এনেছিল, কিন্তু আজকে সেই স্বাধীনতা, সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। আজকে বাংলাদেশের সেই স্বাধীন বাংলাদেশের মানচিত্রকে বদলে দেবার চেষ্টা হচ্ছে, বাংলাদেশের নতুন এই ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, তাদেরকে অস্ত্র ট্রেনিং দিয়ে আফগানিস্তান বানাবার চেষ্টা হচ্ছে। আজকে সেই আমাদের চিরশত্রু পাকিস্তানকে বন্ধুর হাত বাড়িয়ে দিয়ে তারা সব সূত্রকে নিচে থাকা অবস্থায়ও তাদেরকে কাছে নিয়ে আনা হচ্ছে, এবং ভারতের উপর দোষ চাপানো হচ্ছে। কেন? কারণ ভারত হচ্ছে আমাদের অকৃত্রিম বন্ধু হিসেবে মহান স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছিল এই স্বাধীনতা যুদ্ধে, তারাই এখন হচ্ছে এক হয়েছে। সুতরাং ভারত আমাদের সহযোগী বন্ধু, এবং তাদের সাহায্য ছাড়া আমাদের বিজয় কিন্তু অনেক দেরি হতো, অনেক আরো রক্ত ঝরতো। এই ভারত আমাদের বন্ধু হিসেবেই সাহায্য করেছিল। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে বাংলাদেশ যে ধ্বংসের মুখে, এই ধ্বংসের মুখে সাধারণ একজন মানুষও কিন্তু বলছে আগেই ভালো ছিলাম, এবং একটা মর্যাদার জায়গায় কিন্তু শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থেকে পদ্মা সেতু সহ বড় বড় মেগা প্রকল্পগুলি বাস্তবায়ন করেছিল। সাধারণ মানুষের যাদের মাথার উপরে ছাদ ছিল না তাদেরকে ঘর করে দেওয়া হয়েছিল। লক্ষ কোটি মানুষকে এই বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনে তাদেরকে দেওয়া হয়েছিল। স্বাস্থ্যসেবা নিশ্চিত করবার জন্য সারা বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক করা হয়েছিল। অর্থাৎ আমি বলবো যে শেষ কথা হচ্ছে সাংবিধানিক যে অধিকার, মানুষের যে বেঁচে থাকার যে মৌলিক অধিকারগুলো, সেইগুলোকে কিন্তু সুরক্ষিত করেছিল আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার। যে কারণে বিদেশে কিন্তু শেখ হাসিনার অর্থাৎ এই সরকারকে একটা দারিদ্র্য বিমোচনের মডেল হিসেবে আজকে দেখানো হয়েছিল। সেই সরকার আজকে 14 মাসে এই নতুন সরকার, অবৈধ সরকার এসে এই দরিদ্র সংখ্যা আরো বেড়েছে। হ্যাঁ, দরিদ্র সংখ্যা আরো বেড়েছে। আপনার মানুষ, সাধারণ মানুষ চাকরিচ্যুত হয়েছে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়েছে। আজকে বিজিএমইএ আজকে ঘোষণা দিয়েছে, দেখলাম যদি নির্বাচন হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? 158টি চাকরি বন্ধ হয়েছে। নির্বাচন হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? নির্বাচন হলে তো আওয়ামী লীগ তো সবসময় নির্বাচনমুখী দল, আমরা অংশ নেওয়ার চেষ্টা করব। আর এই ফেসিস্ট এই সরকার, এই অগণতান্ত্রিক সরকার যদি আমাদের নির্বাচনে অংশ নিতে না দেয়, তখন আওয়ামী লীগের লোকরা কি করবে? আওয়ামী লীগের লোকরা ভোট দিতে যাবে না, তখন এই 40% লোক ঘরে বসে থাকবে। আমরা এই কথা বলছি না যে নির্বাচন আমরা প্রতিহত করব, কারণ বিএনপির মতো আমাদের চরিত্র না। আমি শেষ করব, গিয়াস আহমেদ যদি আমাকে একটু সংক্ষেপ করে বলেন, সেই নির্বাচনটা কি অংশগ্রহণমূলক হবে? এটা সম্ভব হবে না। সুতরাং আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরনো দল, এই দেশের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এই দলের নেতৃত্বে স্বাধীন হয়েছিল। সেই দলটাকে যদি নির্বাচন থেকে দূরে রাখা হয়, তাহলে সেই নির্বাচনটা হবে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন। সুতরাং এটা আমরা চাই না। জি, গিয়াস আহমেদ, আপনারা যেই নির্বাচনের কথা বলেন যে বিএনপি অংশ নেয় নাই, আমি ডামি নির্বাচন বলেন, দিনের ভোট রাতে বলেন, এবং যেসব কারণে বিএনপি অংশ নেয়নি দেখেই দেশে একটা বড় রাজনৈতিক দল অংশ নেয়নি, ফলে নির্বাচন সেই অর্থে হয়তো গ্রহণযোগ্যতা পায়নি আপনারা বলেন। এখন আওয়ামী লীগ যদি অংশ না নেয়, আপনার কি মনে হয় আপনারা নির্বাচনে গেলেও সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে, নাকি আওয়ামী লীগের মতো একই ভুল আপনারাও করতে যাচ্ছেন? না, আপনার আপাতত বললেন যে 40% ভোট, আর 40% যদি জনগণ থাকে তাহলে কি গণঅভ্যুত্থান হয়? তাহলে এই 40% লোক গেল কোথায়? আপনার আন্দোলনের সময় আপনি 5% লোক আওয়ামী লীগের সমর্থন নেই। যাই হোক, সেটা 5% নেই। আচ্ছা, এখন যেই দল বলে, শুনেন, যে দল বলে ভারত তাদের বন্ধু, বন্ধু বলেই তো তাদেরকে আশ্রয় দিয়েছে। আর বিএনপি যদি একটা লোক ঢুকে, সালাউদ্দিন সাহেবকে ঢুকেছিল, তাকে তো এরেস্ট করেছে, থানায় ঢুকেছিল, জেলে ঢুকিয়েছিল। অতএব এখন তো বন্ধু তো হবে, এটা আওয়ামী লীগের বন্ধু, দেশের বন্ধু না। আপনার ভারত দেশের বন্ধু না। অতএব এই টেন্ডেন্সি যদি থাকে,
করবেন? হ্যাঁ, 10 বছর যদি এই মন্ত্রী টেন্ডেন্সি ছিলেন, থাকে বিএনপি আসলে যে ভারত হ্যাঁ, ছিলেন না। ও তো আপনি যদি না, উনি তো ওনাকে অ্যারেস্ট করেছে। বিভ্রান্তিকর না, ভাই। ওনাকে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করেছে। আওয়ামী লীগের কোন নেতাকে অ্যারেস্ট করেছে? অ্যারেস্ট করে নাই। সবাই তো ভিসা নাই। কেন? আচ্ছা, আমি শেষ করি, আপনার সঙ্গে কথা বলি নাই। আমি শেষ তো করি, এখন আমি শেষ মনে কর করি। আপনারা না, দুজনে আমি একটা বলি যে আপনারা পাকিস্তান কিন্তু বিএনপি এখনো শুনেন, ভাবছে পাকিস্তান বাংলাদেশে যাচ্ছে না। ভারতই বাংলাদেশে যাচ্ছে। অতএব ভারত বাংলাদেশের যেভাবে এই ঢুকে বাংলাদেশ, ভারত কখনো চায় না বাংলাদেশ আজকে উন্নত একটা রাষ্ট্র হিসেবে পৃথিবীতে উঠে দাঁড়াক। এই মির্জা ফখরুল থেকে শুরু করে বিএনপির নেতারা কি ভারতে গিয়ে বৈঠক করে আসে নাই? আসছে তো। না, আর শুধু গণতন্ত্র একটা হলো যে পারস্পরিক সম্পর্ক, একটা হলো যে কূটনৈতিক সম্পর্ক, এটা থাকতেই হবে। কিন্তু ভারত মানে শেখ হাসিনা যেমন বলেছে, ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে, এবং সেই কারণে এখনো না, এখন ভারতে গিয়ে আশ্রয় দিয়েছে। এই আলোচনার কোথাও কোনো শেষ নেই। আমি অতএব ভারতে পাকিস্তানের কোন মন্ত্রী বাংলাদেশে গিয়ে রাজনীতি করেন, আপনাদের এই রাজনৈতিক কর্মকাণ্ড আপনারা হলো কিছুটা হইলেও আপনারা বুঝবেন যে দেশের এই দুঃসময়ে আমাদের উচিত দেশের মানুষের কথা ভাবা। তো সেখানে আওয়ামী লীগের আগে চরিত্র বদলাতে হবে। করব, দুই দলেরই অনেক ভুল ত্রুটি আছে, যেমন দুটি দল রাজনৈতিক শত্রুতে পরিণত হয়েছে, অথচ শত্রুতা হওয়া দরকার ছিল না। দুটি দলই হতে পারতো প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষ হতে পারতো, কিন্তু রাজনৈতিক শত্রু ভিন্ন। আজকে বিএনপি বোধ করছে যে জামায়াতে ইসলামী একটা ভন্ডের দল, একটা প্রতারকের দল। মানে ওটি আসলে বিএনপি যেমন এখন অনুধাবন করছে যে রাজনৈতিকভাবে শত্রু, আওয়ামী লীগ আগেই অনুধাবন করছে রাজনৈতিকভাবে শত্রু বিএনপি, এবং বাংলাদেশ রাষ্ট্রের জন্য শত্রু এই জামায়াতে ইসলামী। এখন বিভিন্ন সময় তাদেরকে নিয়ে রাজনীতি করা হয়েছে, একথা যেমন সত্য, কিন্তু আজকে দেশের এই দুর্দিনে পরস্পরকে শত্রু না ভেবে, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি পরস্পরকে শত্রু না ভেবে যদি প্রতিদ্বন্দ্বী ভাবে, প্রতিদ্বন্দ্বীর একটা স্বাস্থ্যকর শব্দ, একটা দেশের ভবিষ্যতের জন্য খুবই একটা ভালো শব্দ। প্রতিদ্বন্দ্বিতা তো থাকাই উচিত। সেইখান থেকে যদি তারা এখন আগের ধরেন 2004 সালে গ্রেনেড হামলা, এরপরে তারেক রহমানের উপর তারেক রহমান দেশের বাইরে চলে গেল, 10 ট্রাক অস্ত্র মামলা, তারপরে আপনার 2014 সালে নির্বাচন, 18 সালে নির্বাচন, 24 নির্বাচন, অনেকগুলো সংকট সময় আমরা পার করেছি, কিন্তু এই সংকটটি এখনই ভিন্নতর। এই অবস্থা থেকে আমাদের মুক্তি কবে হবে আমরা জানি না। আমি একটু বলি যে আমরা 111 এর সময় আমরা কিন্তু স্টেট ডিপার্টমেন্টে 2 নেত্রী মুক্তি চেয়েছি। আমরা বলেছি যে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। আমরা সেই আন্দোলনটা করেছি, এবং কিন্তু পরবর্তীকালে কি হলো, আপনার শেখ হাসিনা এসে ওয়ান হয়ে চলে গেলেন। তিনি এসে আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিলেন, জেলে ঢুকালেন। মানে এটা কি সম্ভব? শুনেন 2 কোটি টাকা কুয়েত থেকে দিয়েছে খালেদা জিয়া, জানো না? এই যে ভন্ডামি, আপনার এই শেখ হাসিনা যে কিভাবে যে দেশটাকে লুটে পড়ে খেয়েছেন। আবার নতুন করে আলোচনা এটা আপনাকে বলতে হবে। আপনার শেখ হাসিনা যদি এই সমস্ত, আমি শেষ করি, আমারও বলাটা আপনি বলতে দিচ্ছেন না কেন? আপনি বলতে দিচ্ছেন না কেন? শেখ হাসিনা যদি এই কর্মকাণ্ড না করতেন তাহলে গণঅভ্যুত্থান হয় না। আজকে 5% জনগণ আওয়ামী লীগের সাথে নাই। আচ্ছা, নিশ্চয়ই আপনারা রাজনৈতিকভাবে বসে এই জায়গাগুলির সমাধান করবেন, সুরাহা করবেন, আপনারা বোঝার চেষ্টা করবেন। সানজিদা পার কথা বলেন না, আমি এখন বিদায় নেব। আমার পরবর্তীতে আমার সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক